দেখো, দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। আজকে হচ্ছে সারফেস টেনশনের বাকি যে পার্টটা আছে। হ্যাঁ, জানি না সবটা হবে কিনা, কিন্তু মোটামুটি প্রায় শেষ হয়ে যাবে আর কি, সেরকম একটা জায়গায় আমরা পৌঁছে যাবো আশা করি। হ্যাঁ, দেখো, যেটা হচ্ছে যে তোমার মানে আজকে আমরা ওই আগের দিন যে জায়গায় শেষ করেছিলাম আর কি, সেই জায়গা থেকে শুরু করব। কি হলো, এটা আসছে না কেন? কেন? এগুলো কোথায় গেল? কি কাজ করছে না নাকি? সেখানে কিছু লেখার জায়গাগুলো কোথায় গেল রে? উদ্ভট। অপশনগুলি তো দেখছি না, কোথায় গেল? মানে আমাদের কাজ করছে না নাকি? আছে তো দেখছি। হ্যাঁ, দাঁড়া, যেটা অসুবিধা হয়েছে। সেকেন্ড, দাঁড়া বাবা একটুখানি। হুম, কি যেন কি হয়েছিল? হ্যাঁ, দেখো, তো আমরা পড়ছি হচ্ছে সারফেস টেনশন এর লেকচার 2। তারিখ হচ্ছে 12, না 12 না, যে 13 না, 13-21। আচ্ছা, আজকে প্রথমে যে জিনিসটা আমরা আলোচনা করব, যেটা আমি আগের দিন বলেছিলাম আর কি, ওয়ার্ক অফ অ্যাডহেশন, ওয়ার্ক অফ কোহেশন, স্প্রেডিং কোফিশিয়েন্ট, আর কন্ডিশন অফ স্প্রেডিং। ঠিক আছে, এটা মানে কন্ডিশন অফ স্প্রেডিং অফ এ লিকুইড অন অ্যানাদার লিকুইড। এইটাকে নিয়ে জাস্ট আমরা প্রথমে একটু আলোচনা করে নিতে চাইছি আর কি। ঠিক আছে? আচ্ছা, দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, দেখো, আচ্ছা, এইটা আমরা খুব মানে কুইকলি যেভাবে করতে হয় কি সেরকম ভাবে করি, যেহেতু থার্মোডাইনামিক্স আমাদের সেইভাবে এখনো পড়ানো হয়নি। সেক্ষেত্রে আমরা একটুখানি মানে মোটামুটি ভাবে যেভাবে বোঝা যায় সেই মতো করে ব্যাপারটাকে বলে দেবো আর কি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে
তুমি দুটো ফোর্সের কথা অনেক ছোটবেলা থেকে শুনেছো আর কি, কোয়েসিভ ফোর্স, অ্যাডিসিভ ফোর্স। মানে কোয়েসিভ ফোর্স মানে হচ্ছে সেম কাইন্ড অফ মলিকুলসের মধ্যে যে অ্যাট্রাকশনটা সেটা বেসিক্যালি কোয়েসিভ ফোর্স, আর ডিফারেন্ট কাইন্ড অফ মলিকুলসের মধ্যে যে অ্যাট্রাকশনটা সেটা হচ্ছে অ্যাডিসিভ ফোর্স। তাহলে আমি জাস্ট এইভাবে প্রথমে এই দুটো জিনিস একটুখানি বুঝে নিই যে কোয়েসিভ ফোর্স বলতে আমি কি বুঝছি। কোয়েসিভ ফোর্স হচ্ছে অ্যাট্রাকশন among same kind of molecules. among same kind of molecules. ধরো তুমি জল দেখেছো, জলের বিভিন্ন মলিকুল একে অপরকে অ্যাট্রাক্ট করছে, সেইটা হচ্ছে তোমার কোয়েসিভ ফোর্স। আর হচ্ছে অ্যাডিসিভ ফোর্স যে ব্যাপারটা, অ্যাডিসিভ ফোর্স হচ্ছে অ্যাট্রাকশন বিটুইন টু ডিফারেন্ট টাইপ অফ মলিকুলস। ঠিক আছে, তাহলে অ্যাট্রাকশন এবং সেম কাইন্ড অফ মলিকুল সেটা হচ্ছে কোয়েসিভ ফোর্স, আর অ্যাট্রাকশন বিটুইন টু ডিফারেন্ট কাইন্ড অফ মলিকুল সেটা হচ্ছে অ্যাডিসিভ ফোর্স। ঠিক আছে, আরে ছেলেগুলো জানা আছে তো। আর ছেলেগুলো ঘুম থেকে উঠে গেছে, এখন শীতকালে অনেকক্ষণ ঘুমোতো, এখন সব ঘুম থেকে উঠে গিয়ে সব সব করছে। তার এক সেকেন্ড আমি একটুখানি না এটা রেকর্ডটা করছিলাম, একটুখানি কোথায় গেল রে বাবা সব। যাক, আচ্ছা। আর এবারে দেখো, তুমি ধরো শুধু জল নিয়েছিলে, শুধু জল নিয়েছিল, জলের মলিকুলগুলো একে অপরকে অ্যাট্রাক্ট করছে যে ফোর্স দিয়ে সেটা হচ্ছে কোয়েসিভ ফোর্স। আর জলের সঙ্গে ধরো তুমি একটা ইমিসিবল লিকুইড নিয়েছো, জল আর কার্বন টেট্রাক্লোরাইড নিয়েছো, তাহলে কার্বন টেট্রাক্লোরাইড মলিকুলস আর ওয়াটার মলিকুল তাদের মধ্যে যে অ্যাট্রাকশনটা সেটা হচ্ছে তোমার বেসিক্যালি অ্যাডিসিভ ফোর্স। ঠিক আছে, আচ্ছা এবারে ওয়ার্ক অফ অ্যাডিশন এবং ওয়ার্ক অফ কোহেশন এইটাকে ডিফাইন করা হচ্ছে কিরকম ভাবে একটুখানি দেখো। ধরো আমি প্রথমে এইরকম একটা সিচুয়েশনের কথা ভাবছি যে আমার দুটো ইমিসিবল লিকুইড ছিল, দুটো ইমিসিবল লিকুইড একে অপরের কন্ট্যাক্টে আছে। ধরো এরকম একটা আমি সিচুয়েশন দিয়ে স্টার্ট করছি যে তোমার আমি জাস্ট দেখাচ্ছি যে তোমার দুটো লিকুইড আছে, এদের মধ্যে একটা ইন্টারফেজ আছে। ধরে নাও এখানে আলফা ফেজ, এটা হচ্ছে বিটা ফেজ, হ্যাঁ, এবং এদের মধ্যে একটা সেপারেশন আছে, বা আমি অন্যভাবে বলতে পারি এদের মধ্যে একটা ইন্টারফেজ আছে। ঠিক আছে, এটা আর এবারে কি করা হচ্ছে, এবার দুটো ডিফারেন্ট লিকুইড, একটা ধরো কার্বন টেট্রাক্লোরাইড, একটা জল আছে। এবার আমি এইটাকে সেপারেট করে কি করছি না, এই পার্টটাকে সেপারেট করে ফেললাম, আবার এদিকের পার্টটাকে আলফা ফেজটাকে আমি সেপারেট করে ফেললাম। তো এটা আলফা ফেজ আছে, মাঝখানে ভেপার আছে, আর উপরে বিটা ফেজ আছে। প্রথমে আমাদের দুটো লিকুইড মানে একটা দুটোই ধরো একটা এ নিয়েছো, একটা টিউব নিয়েছো, টিউব বা একটা মানে তোমার কি বলবো বুলেট টাইপের কিছু একটা তুমি নিয়েছো, নিচে হয়তো এখানে সিসিএল পদ রাখা আছে, উপরে ওয়াটার রাখা আছে, তারা একে অপরের কন্ট্যাক্টটা আছে। এই যে কন্ট্যাক্টটা সেটা হচ্ছে আমি ইন্টারফেস নাম দিচ্ছি, এইটা হচ্ছে তোমার ইন্টারফেস, ইন্টারফেস। ঠিক আছে, এবারে যেটা করা হচ্ছে যে এই দুটো লিকুইডকে তুমি সেপারেট করছো, সেপারেট করে আলফা ফেজ এবং বিটা ফেজ এই দুটোকে তুমি আলাদা করে ফেলছো।
তাহলে এবারে খেয়াল করে দেখো ছেলে, আগে ছিল আলফা এবং বিটার মধ্যে একটা ইন্টারফেস, এখন তার বদলে আলফা এবং ভেপারের মধ্যে একটা সারফেস তৈরি হয়েছে, আর বিটা ফেজ এবং ভেপারের মধ্যে একটা সারফেস তৈরি হয়েছে। তাহলে দেখো এই এই আলফা এবং বিটা ফেজ এদের মধ্যে একটা ইন্টারফেসিয়াল টেনশন ছিল। মানে এমনিতে আমি যখন সারফেস টেনশন বলেছি, যখন হচ্ছে লিকুইডের সঙ্গে ভেপারের যে ইন্টারফেস, সেইখানে যে ফোর্সটা সেটা হচ্ছে তোমার সারফেস টেনশন। আর যে কোনো দুটো আরবিট্রারি লিকুইডের মধ্যে যে টেনশনটা সেটা বেসিক্যালি তোমার ইন্টারফেসিয়াল টেনশন। তাহলে এইখানে একটা ইন্টারফেসিয়াল টেনশন ছিল, সেই ইন্টারফেসিয়াল টেনশনটা আমি লিখতে পারি গামা আলফা বিটা। আর এবার তার বদলে যখন দুটো আলাদা সারফেস তৈরি হয়ে গেল, একটা আলফা ফেজের সঙ্গে ভেপার ফেজ, একটা বিটা ফেজের সঙ্গে ভেপার ফেজ, সেই জন্য এখানে একটা আলফা ভেপার একটা সারফেস টেনশন বা ইন্টারফেসিয়াল টেনশন তৈরি হয়েছে, আর একটা হচ্ছে বিটা ভেপার একটা সারফেস টেনশন বা ইন্টারফেসিয়াল টেনশনটা তৈরি হয়েছে। তাহলে এই পুরো কাজটাকে করার জন্য চেঞ্জ ইন গিবস এনার্জি, যেটা চেঞ্জ ইন গিবস এনার্জি, যেটা ইকুয়াল টু হচ্ছে ওয়ার্ক ডান। হ্যাঁ, সেটা কি হবে দেখো, এমনি লিকুইডের নর্মাল টেন্ডেন্সি থেকে স্মলেস্ট পসিবল এরিয়ায় থাকতে, স্মলেস্ট পসিবল এরিয়ায় থাকা মানে হচ্ছে চাইবে সারফেসটা যত সহজে ভ্যানিশ করে যাক, মানে সারফেস যত 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 কম হবে তত ভালো। এবার সারফেস যদি তুমি তৈরি করতে চাও, মানে এই যে বাল্ব থেকে এনে তোমাকে সারফেসটাকে তৈরি করতে হবে, তার মানে তোমাকে কিছু ওয়ার্ক করতে হবে। তাহলে দেখো এই দুটো মানে সারফেস তৈরি করার জন্য তোমাকে কিছু ওয়ার্ক করতে হলো। কতখানি ওয়ার্ক করতে হলো? একটা হচ্ছে গামা আলফা ভি আর গামা বিটা ভি। হ্যাঁ, এতখানি ওয়ার্ক তোমাকে করতে হলো, এবং তার বদলে এবং মানে এতখানি ওয়ার্ক করতে হলো। আর আগে মানে বেসিক্যালি সেপারেট, মানে এদের মধ্যে একটা স্টেবিলিটি ছিল আর কি, আলফা এবং বিটা তাদের মধ্যে একটা কোহেসিভ ফোর্স ছিল। কোহেসিভ ফোর্স ছিল মানে একটা স্টেবিলিটি ছিল। সেই কোহেসিভ ফোর্সটা বেসিক্যালি এখানে নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে মানে তোমাকে এতখানি ওয়ার্ক দিতে হয়েছে, আর তার বদলে আমার বাদ চলে যাচ্ছে হচ্ছে আলফা বিটাটা। এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটাই হচ্ছে তোমার ওয়ার্ক অফ অ্যাডিশন। তাহলে ওয়ার্ক অফ অ্যাডিশনটা বাই ডেফিনেশনটা হচ্ছে তোমার, যে তুমি যদি আলফা বিটা তাদের মধ্যে একটা ইন্টারফেসিয়াল টেনশন ছিল বা একটা ইন্টারফেস ছিল, তাদেরকে সেপারেট করে যদি তুমি এই আলফার সঙ্গে ভেপার এবং বিটার সঙ্গে ভেপার এই যে দুটো সারফেস তৈরি করতে চাও, তাহলে তোমাকে একটা ওয়ার্ক দিতে হবে। যে ওয়ার্কটা দিতে হবে সেইটাই হচ্ছে ওয়ার্ক অফ অ্যাডিশন, এবং সেটা হচ্ছে গামা আলফা ভি গামা বিটা ভি মাইনাস গামা আলফা বিটা। আচ্ছা, অবশ্যই যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এই যে এরিয়া, যেটা এই যে এরিয়াগুলো সব হচ্ছে 1 সেন্টিমিটার স্কোয়ার বা ইউনিটি। এটা আমি ধরে দিচ্ছি কিন্তু, মানে এই এরিয়াটা 1 সেন্টিমিটার স্কোয়ার, এটা 1 সেন্টিমিটার স্কোয়ার, এটা 1 সেন্টিমিটার স্কোয়ার। সেই জন্যই তোমার বেসিক্যালি ওয়ার্ক ডান আর সারফেস টেন্সর সেই দুটো বেসিক্যালি সমান হয়ে গেছে। তাহলে দেখো, তাহলে এই ওয়ার্ক অফ অ্যাডিশন, এই জিনিসটাকে বোঝার জন্য আমাকে এই রকম ভাবে এগোতে হচ্ছে। তো ওয়ার্ক অফ অ্যাডিশনটা আমি কি রকম ভাবে বললাম আরেকবার বলছি, যে ধরে নাও দুটো ইমমিসিবল লিকুইড, একটা হচ্ছে CCl4, একটা ওয়াটার, একটা আলফা ফেজ একটা বিটা ফেজ, তারা একে অপরের কন্ট্যাক্টে ছিল মানে আলফা এবং বিটা তাদের মধ্যে একটা ফোর্স কাজ করছিল। অবশ্যই এটা অ্যাডহেসিভ ফোর্স, মানে কোহেসিভ ফোর্স না, এরকম একটা ফোর্স কাজ করছে, এটা অ্যাডহেসিভ ফোর্স। এবারে আমাকে সেইটাকে সরাতে হচ্ছে, আলফা এবং বিটাকে জাস্ট সেপারেট করতে হচ্ছে। সেপারেট করার জন্য আমাকে কতখানি ওয়ার্ক জাস্ট দিতে হবে, মানে ইউনিট, মানে সেপারেট করে ইউনিট সারফেস এরিয়া তৈরি করতে গেলে আমাকে কতখানি ওয়ার্ক দিতে হবে। কতখানি ওয়ার্ক দিতে হবে সেইটা হচ্ছে তোমার এই বেসিক্যালি এই জিনিসটা, গামা আলফা ভি প্লাস গামা বিটা ভি মাইনাস গামা আলফা বিটা, সেটা হচ্ছে ওয়ার্ক অফ অ্যাডিশন। তো বোঝা গেল ওয়ার্ক অফ অ্যাডিশনটা কি? ঠিক আছে, কি বোঝা গেছে? হ্যাঁ স্যার। আর এই যে ওয়ার্ক অফ অ্যাডিশনের জন্য এই যে ইকুয়েশনটা পেয়েছে না, সেই ইকুয়েশন একটা নাম আছে। তোমাদের হয়তো সিলেবাসে এই নামগুলো উল্লেখ করা নেই, কিন্তু অনেক সময় কি হয় ওই ফিজিক্স টিজিক্সের বইয়ে সারফেস টেন্সর অনেক বেশি থাকে। হ্যাঁ, তারা ওই প্রত্যেকটা ইকুয়েশন আলাদা আলাদা নামে চেনে, হয়তো বলো ডুপরে ইকুয়েশনটা লেখো বা কিছু। তো এই যে ইকুয়েশনটা বলে ডুপরে ইকুয়েশন। ঠিক আছে, এটা। আচ্ছা, এবার ওয়ার্ক অফ কোয়েশন জিনিসটা একই রকমের সিচুয়েশন। এখানে আগে যেমন তোমার দুটো ইমমিসিবল লিকুইড তারা একে অপরের কন্ট্যাক্টে ছিল বলে তাদের মধ্যে একটা অ্যাডিসিভ ফোর্স কাজ করছিল, এখন তার বদলে সিচুয়েশনটা এইরকম করে ভাবো, ধরো একটাই লিকুইড আছে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে তোমার পুরোটাই হচ্ছে আলফা ফেজ, কোনো ইন্টারফেস নেই। আর এবারে আমি কি করছি, জোর করে এই দুটো এই একই লিকুইড দুটোকে আমি সেপারেট করে
একটা সারফেস তৈরি করতে চাইলাম, এটা আলফা ফেজ, এখানে ভেপার আছে, এখানে বিটা ফেজ, উপরে তো ভেপার আছে। তাহলে এবারে দেখো যে এই যে পার্টিকুলার কেসটাতে, এই পার্টিকুলার কেসটাতে তুমি জাস্ট তোমাকে আগে কোনো ইন্টারফেসিয়াল টেনশন ছিল না, কারণ বেসিক্যালি একটাই লিকুইড তুমি কনসিডার করেছো। এবার সেটাকে সেপারেট করে যখন তুমি আলফা ফেজ, সরি এটা নিচে একটা বিটা নয়, আলফা ফেজ, সবই আলফা ফেজ, তাহলে কোনো ইন্টারফেস আগে ছিল না। এবারে শুধুই ধরো জল আছে, মানে একটা কালাম নিয়েছো, কালামে শুধুমাত্র জল আছে, এবার তুমি সেপারেট করে দুটো এরকম সারফেস তৈরি করতে চাইছো। তাহলে এর জন্য তোমাকে যে ওয়ার্কটাকে করতে হচ্ছে, হ্যাঁ, সেইটা হচ্ছে মানে এই পার্টিকুলার প্রসেসের জন্য চেঞ্জ ইন গিবসফ্রি এনার্জি, গিবসফ্রি এনার্জি, সেটাই বেসিক্যালি ওই ওয়ার্ক ইনভলভ যেটা তার সঙ্গে সমান, এনার্জি ইকুয়াল টু ওয়ার্ক ডান। এবং এই যে ওয়ার্ক ডানটা সেটাই হচ্ছে তোমার কোয়েসিভ ওয়ার্ক অফ কোহেশন আর কি। সেই ওয়ার্ক অফ কোহেশনটা হচ্ছে তুমি জাস্ট লিখবে 2 ইন্টু, এইখানে সারফেস টেন্সারটা গামা আলফা ভি, এটা গামা আলফা ভি, তাহলে 2 ইন্টু গামা আলফা ভি। মানে আগেরটা যেমন এখানে তোমার সারফেস এনার্জিটা হচ্ছে গামা আলফা ভি, এখানে গামা বিটা ভি, হ্যাঁ এই দুটো, আর এখানে তুমি জাস্ট বিয়োগ করলে গামা আলফা বিটা দিয়ে, এখানে গামা আলফা আলফা বেসিক্যালি জিরো, কারণ ইন্টারফেসিয়াল টেনশন বলে কিছু নেই, তাহলে ওয়ার্ক অফ কোহেশন হয়ে যাচ্ছে তোমার এইটা। তাহলে এই যে ওয়ার্ক অফ কোহেশনটা এটা কার না, এটা আলফা ফেজের মধ্যে ওয়ার্ক অফ কোহেশন হচ্ছে এইটা। আর ওয়ার্ক অফ অ্যাডেশন যখন তুমি বলবে তখন দুটো ফেজ উল্লেখ করে হচ্ছে ওয়ার্ক আলফা বিটা। তাহলে এইটা হচ্ছে ওয়ার্ক অফ কোহেশন। ঠিক একই রকম ভাবে সিমিলারলি তুমি যদি ওয়ার্ক অফ কোহেশন ফর বিটা ফেজ তুমি ক্যালকুলেট করো, সেটা লিখতে হবে 2 গামা বিটা বি, এরকম ভাবে লিখতে হবে। তাহলে জাস্ট এইটুকু করে ভাবো যে তোমার কতখানি ফ্রি এনার্জি চেঞ্জ হচ্ছে বা কতখানি ওয়ার্ক পারফর্ম হচ্ছে যখন আলফা ফেজটা একটা ইউনিফর্ম আলফা ফেজ ছিল, সেটাকে সেপারেট করে দুটো সারফেস তুমি তৈরি করছো, এই দুটো সারফেস তুমি তৈরি করলে তার জন্য কতখানি ওয়ার্কের চেঞ্জ হলো, সেটাই হচ্ছে ওয়ার্ক অফ কোহেশন। আর ওয়ার্কার অ্যাডিশনটা হচ্ছে তোমার জাস্ট আলফা ফেজ এবং বিটা ফেজ দুটো ইমমিসিবল লিকুইড, তারা একে অপরের কন্ট্যাক্টে ছিল, একটা ইন্টারফেস ছিল, সেগুলোকে সেপারেট করে একটা আলফা এবং ভেপারের মধ্যে একটা সারফেস এবং বিটা এবং ভেপারের মধ্যে একটা সারফেস তৈরি করছি। তার জন্য গিবস এনার্জির যে চেঞ্জটা হচ্ছে বা যে ওয়ার্কটাকে করতে হচ্ছে, সেটাই হচ্ছে তোমার ওয়ার্ক অফ অ্যাডিশন। তাহলে দেখো ওয়ার্ক অফ কোহেশন এবং ওয়ার্ক অফ অ্যাডিশন এবং তাদের তফাৎটা বুঝতে পারলে কিনা। হুম, ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে আমি জাস্ট নেক্সট যে জিনিসটা দেখতে চাইছি সেটা হচ্ছে যে কন্ডিশন অফ স্প্রেডিং, স্প্রেডিং অফ বিটা ফেজ ওভার দ্য আলফা ফেজ, এটা আমি দেখতে চাইছি। কন্ডিশন অফ স্প্রেডিং অফ বিটা ফেজ ওভার দ্য আলফা ফেজ, মানে বিটা লিকুইডটা আলফা লিকুইডের উপরে ছড়িয়ে পড়বে, তার কন্ডিশনটা কি আমি জাস্ট দেখতে চাইছি। মানে দুটো ইমমিসিবল লিকুইড আছে আলফা আর বিটা, এবারে আলফা লিকুইড আগে যেমন করেছে না, গ্লাস একটা সলিড সারফেস ছিল, তার উপরে জল দিলে স্প্রেড করে যাচ্ছে, আর মার্কার দিলে সে স্প্রেড করছে না। এখন এই সলিডের উপরে লিকুইড না দিয়ে আমি একটা লিকুইডের উপরে একটা লিকুইড দিচ্ছি, এবং লিকুইডগুলো অবশ্যই ইমমিসিবল হতে হবে, নাহলে মিশে যাবে আর কি। তাহলে আমি আলফা একটা লিকুইড আছে, তার উপরে বিটা লিকুইডটা আমি ঢেলে দিচ্ছি, ঢেলে দেওয়ার পরে যেমন জলেতে তেল ঢেলে দেয় এরকম আর কি, ঢেলে দেওয়ার পরে আমি দেখতে চাইছি সেই যে বিটা লিকুইডটা আলফা লিকুইডের উপরে স্প্রেড করে যাচ্ছে না তোমার মানে বিটাটা জাস্ট মানে জাস্ট গ্লোবিল তৈরি করে ফেলছে, সেটাকে দেখতে হবে। তাহলে আমি জাস্ট দেখতে চাইছি কন্ডিশন অফ স্প্রেডিং অফ বিটা ফেজ ওভার দ্য আলফা ফেজ। এখানে আলফা আর বিটা ইউজুয়ালি হচ্ছে তোমার লিকুইড, এটা ভাবা হচ্ছে। আচ্ছা, এইটা বের করার জন্য তোমাকে জাস্ট একটা টার্ম ইন্ট্রোডিউস করতে হচ্ছে, সেটা হচ্ছে স্প্রেডিং কোফিসিয়েন্ট বলে একটা টার্ম আছে। স্প্রেডিং কোফিসিয়েন্ট,
স্প্রেডিং কোফিসিয়েন্টটা আমি এই ফাই আলফা বিটা এইরকম ভাবে এক্সপ্রেস করছি, সেটা হচ্ছে ওয়ার্ক অফ অ্যাডহেশন বিটুইন আলফা অ্যান্ড বিটা ফেজ মাইনাস ওয়ার্ক অফ কোহেশন অফ বিটা ফেজ, মানে স্প্রেডিং কোফিসিয়েন্ট অফ বিটা ফেজ ওভার আলফা ফেজ যদি তুমি দেখো, আমি ফাই আলফা বিটা এইভাবে নাম দিচ্ছি, এটা ওয়ার্ক অফ অ্যাডেশন বিটুইন আলফা ফেজ অ্যান্ড বিটা ফেজ মাইনাস ওয়ার্ক অফ কোহেশন অফ বিটা ফেজ। তুমি জাস্ট এইভাবে ব্যাপারটাকে ভাবো যে যে বিটা যদি তোমার মানে ব্যাপারটা কিরকম, যে আলফা একটা লিকুইড ছিল সেখানে তুমি বিটাটাকে ঢালছো, তাহলে এই ওয়ার্ক অফ অ্যাডিশনের জন্য কি হবে, আলফা এবং বিটা ফেজের মধ্যে একটা অ্যাট্রাকটিভ ফোর্স থাকছে, এটাকে অ্যাডেসিভ ফোর্স বলছি, তার জন্য একটা ওয়ার্ক অফ অ্যাডিশন আসছে। আর বিটা সে যদি স্প্রেড করে যায় তাহলে কি হবে, নিশ্চয়ই আলফা এবং বিটার মধ্যে অ্যাডেসিভ ফোর্সটা যদি বিটার মধ্যে যে কোহেসিভ ফোর্স তার তুলনায় বেশি হয় তবে স্প্রেড করবে। যদি দেখো না জাস্ট তুমি এই ওয়ার্ক টোয়ার্ক ইত্যাদি ভুলে গিয়ে তুমি অ্যাডেসিভ ফোর্স কোহেসিভ ফোর্স দিয়ে ব্যাপারটাকে ভাবার চেষ্টা করো, যে যদি তোমার কোহেসিভ ফোর্সটা প্রচন্ড বেশি হয়ে যায় তাহলে সে কি করবে, সে তো নিজের মধ্যেই থাকার চেষ্টা করবে, আর যদি অ্যাডেসিভ ফোর্সটা বেশি হয় তখন সে আলফার সঙ্গে আটকে যাওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে দেখো বাবা, হ্যাঁ তাহলে দেখো যে আমি যেটা বলছিলাম যে ধরো তুমি মানে এইভাবে মানে জাস্ট ভাবো যে যখন গ্লাসের উপরে তুমি মার্কারি ঢালবে, মার্কারি কেন স্প্রেড করে যাচ্ছে না, যদি এমন হতো যে গ্লাস এবং মার্কারি তাদের মধ্যে চিটকে থাকার ফোর্স যেটা অ্যাডেসিভ ফোর্স সেটা বেশি হতো, দেন এই মার্কারি নিজে নিজেকে অ্যাট্রাক্ট করে তো গভীর তৈরি করবে, সেটা হচ্ছে কোহেসিভ ফোর্স। তাহলে কোহেসিভ ফোর্সের তুলনায় অ্যাডেসিভ ফোর্স যদি বেশি হয়ে যায় তাহলে স্প্রেড করবে, আর কোহেসিভ ফোর্স যদি বেশি থাকে তাহলে সে গ্লোবিল তৈরি করবে বা স্প্রেড করবে না। তাহলে আমি এই যে স্প্রেডিং কোফিসিয়েন্টটা ডিফাইন করেছি, ডব্লিউ মানে ওয়ার্ক অফ অ্যাডিশন বিটুইন আলফা ফেজ অ্যান্ড বিটা ফেজ মাইনাস ওয়ার্ক অফ কোহেশন অফ বিটা ফেজ। এবারে এইটা কত, এইটা দেখো আমি অলরেডি ক্যালকুলেট করে রেখেছি, ওয়ার্ক অফ অ্যাডিশনটা হচ্ছে গামা আলফা ভি প্লাস গামা বিটা ভি মাইনাস গামা আলফা বিটা, এটা হচ্ছে ওয়ার্ক অফ অ্যাডিশনটা মাইনাস ওয়ার্ক অফ কোহেশন অফ বিটা ফেজ, সেটা কতটা, সেটা হচ্ছে 2 ইন্টু গামা বিটা ভি এইটা। আর এবারে কেটে কুটে গিয়ে কি দাঁড়াচ্ছে দেখো তো, তোমার আলফা গামা আলফা ভি গামা আলফা ভি মাইনাস গামা বিটা ভি মাইনাস গামা আলফা বিটা, এরকম একটা দাঁড়াচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবারে তুমি এই জায়গাটা একটু বেশি করে ফোকাস করো, যে লজিকটা আমি বলছিলাম যদি ওয়ার্ক অফ মানে অ্যাডিশনটা ওয়ার্ক অফ কোহেশনের থেকে বেশি অর্থাৎ ফাইটা মানে ইফ ওয়ার্ক অফ অ্যাডিশন বিটুইন আলফা ফেজ এবং বিটা ফেজ ইজ গ্রেটার দেন ওয়ার্ক অফ কোহেশন অফ বিটা ফেজ অর ফাই আলফা বিটাটা গ্রেটার দেন 0 যদি হয় তখন কি হবে, দেন বিটা ফেজ উইল স্প্রেড ওভার দ্য আলফা ফেজ। তাহলে যে কন্ডিশন অফ স্প্রেডিংটা তুমি এখান থেকে বুঝতে পারছো, মানে স্প্রেডটা করবে তখনই যখন হচ্ছে ওয়ার্ক অফ অ্যাডিশনটা বেশি হবে দেন দ্য ওয়ার্ক অফ কোহেশন, অর্থাৎ স্প্রেডিং কোফিসিয়েন্টটা পজিটিভ হবে, তার মানে গামা আলফা ভি মাইনাস গামা বিটা ভি মাইনাস গামা আলফা বিটা এইটা বেসিক্যালি তোমার গ্রেটার দ্যান 0 হতে হচ্ছে। তার মানে তুমি জাস্ট অন্যভাবে বললে এইগুলোকে ডান দিকে পাঠিয়ে দাও, তাহলে গামা আলফা ভিটা গ্রেটার দ্যান গামা বিটা ভি প্লাস গামা আলফা বিটা এই দুটোর সঙ্গে বেশি হতে হচ্ছে, তার মানে এই কন্ডিশনটা এটা অটোমেটিক্যালি চলে আসবে, এটা অনেক সময় মনে থাকবে না। হ্যাঁ, যে স্প্রেড করার জন্য তোমার যে কন্ডিশনটা এখানে বলেছে যে সবসময় হয়তো মনে থাকবে না, তার তুলনায় মনে থাকে দেখেছি এইটা অনেক সহজে মনে থাকে, যখন ওয়ার্ক অফ অ্যাডিশনটা গ্রেটার দেন ওয়ার্ক অফ কোহেশন হয়ে যাবে তখন বিটা ফেজটা আলফা ফেজের উপরে যা স্প্রেড করবে, মানে এটা হচ্ছে বিটাটা আলফা ফেজের উপর স্প্রেড করার কথা বলছে। আবার যদি আলফাটা বিটার উপর স্প্রেড করার কথা বলি তখন কিন্তু এই ওয়ার্ক অফ কোহেশনটা সেটা কিন্তু আলফা ফেজের ওয়ার্ক অফ কোহেশন তোমাকে নিতে হবে। মানে যদি তোমাকে কোশ্চেনটা এইরকম ভাবে দেয় যে কন্ডিশন অফ স্প্রেডিং অফ আলফা ফেজ ওভার দ্য বিটা ফেজ,
তখন যে স্প্রেডিং কোএফিসিয়েন্টটা ডিফাইন্ড হবে তখন ওয়ার্ক অফ অ্যাডিশন বিটুইন আলফা ফেজ এন্ড বিটা ফেজ মাইনাস ওয়ার্ক অফ কোহেশন অফ আলফা ফেজ। ঠিক আছে, তাহলে দেখো আমি কি বললাম, খুব কোয়ালিটেটিভলি এইটুকু জানলেই তোমার চলে যাবে। সেটা হচ্ছে তুমি অ্যাডেসিভ ফোর্স কোহেসিভ ফোর্স বলতে কি বুঝলে তুমি সেটা প্রথমে বুঝে নেবে। তারপরে হচ্ছে ওয়ার্ক অফ অ্যাডিশন বলতে আমি কি বুঝছি, ওয়ার্ক অফ অ্যাডিশনটা হচ্ছে তোমার দুটো ইমমিসেবল লিকুইড ছিল আলফা ফেজ এবং বিটা ফেজ, তাদের মধ্যে একটা ইন্টারফেজ ছিল, এবার তাদেরকে আমি সেপারেট করে দুটো আলাদা সারফেস তৈরি করছি বিটুইন আলফা ফেজ ভেপার অ্যান্ড বিটা ফেজ ভেপার। এইটার জন্য যে ওয়ার্কের চেঞ্জটা হচ্ছে বা গিবস এনার্জি চেঞ্জটা হচ্ছে সেটাই হচ্ছে তোমার ওয়ার্ক অফ অ্যাডিশন, এবং সেটা হচ্ছে ওই সারফেস টেনশন অফ আলফা ফেজ প্লাস সারফেস টেনশন অফ বিটা ফেজ মাইনাস ইন্টারফেসিয়াল টেনশন অফ আলফা অ্যান্ড বিটা ফেজ, এবং এইটাই হচ্ছে আমার ডুপ্টো ইকুয়েশন। আর ওয়ার্ক অফ কোহেশন যখন আমি বলছি তখন দুটো ডিফারেন্ট লিকুইডের গল্প নেই, একটাই লিকুইড আছে, তাদেরকে তুমি সেপারেট করে দুটো সারফেস তৈরি করছো, তার জন্য গিবস এনার্জির চেঞ্জ বা ওয়ার্কের চেঞ্জ যেটা হচ্ছে সেইটা। ঠিক আছে, আর এবারে কন্ডিশন অফ স্প্রেডিং অফ বিটা ফেজ ওভার আলফা ফেজ, এইটা যখন তুমি ক্যালকুলেট করছো সেটা হচ্ছে জাস্ট এইভাবে ভাবো যে যদি ওয়ার্ক অফ অ্যাডিশন বিটুইন আলফা ফেজ এবং বিটা ফেজ ইজ গ্রেটার দেন ওয়ার্ক অফ কোহেশন অফ বিটা ফেজ হয়, তখন হচ্ছে বিটা ফেজটা আলফা ফেজের উপর স্প্রেড করবে, নতুবা করবে না। আর যদি ওয়ার্ক অফ অ্যাডিশন বিটুইন আলফা ফেজ এন্ড বিটা ফেজ গ্রেটার দেন ওয়ার্ক অফ কোহেশন অফ আলফা ফেজ, এটা যদি হয় তখন হচ্ছে আলফা ফেজটা বিটা ফেজের উপর স্প্রেড করবে, নতুবা করবে না। বোঝা গেল? তাহলে জাস্ট ওয়ার্ক অফ অ্যাডিশন বলতে কি বুঝছো, ওয়ার্ক অফ কোহেশন। স্যার এই স্প্রেডিং কোএফিসিয়েন্ট, হ্যাঁ বলো। স্যার স্প্রেডিং কোএফিসিয়েন্ট ইকুয়াল টু ওয়ার্ক অফ অ্যাডিশন মাইনাস এই ওয়ার্ক অফ কোহেশন, এইটা কোত্থেকে আসছে, মানে এটা কি বাই ডেফিনিশন? ডেফিনেশন, এটা তো ডেফিনেশন দিয়েছি, মানে আমি ওয়ার্ক অফ অ্যাডিশনের মানে বুঝি, ওয়ার্ক অফ কোহেশনের মানে বুঝি, তার ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা দিয়ে তোমাকে যা স্প্রেড করবে কি করবে না বলতে হয়, সেখানে একটা আলাদা নাম দিয়ে দেয়, ওটা ভালো, সেটাকে আমি স্প্রেডিং কোএফিসিয়েন্ট নাম দিচ্ছি। স্প্রেডিং কোএফিসিয়েন্টের ভ্যালুটা গ্রেটার দ্যান 0 হলে, স্প্রেডিং কোএফিসিয়েন্টের ভ্যালুটা গ্রেটার দ্যান 0 হলে স্প্রেড করবে, আর লেস দ্যান 0 হলে যে স্প্রেড করবে না। ঠিক আছে, বোঝা গেল? এবং এইখান থেকে কিন্তু নিউমেরিক্যাল প্রবলেম পড়ে। হ্যাঁ স্যার। হ্যাঁ, তুমি দেখবে এইখান থেকে বিভিন্ন রকমের নিউমেরিক্যাল প্রবলেম ক্যালকাটা বা ইত্যাদিতে বিভিন্ন সময় পড়েছে। তুমি একটা নিউমেরিক্যাল প্রবলেম, আচ্ছা ঠিক আছে, নিউমেরিক্যাল প্রবলেম বই থেকে তুমি দেখে নেবে। হ্যাঁ, মানে এখান থেকে কিন্তু নিউমেরিক্যাল প্রবলেম পড়ে, এই যে সারফেস টেনশন, ইন্টারফেসিয়াল টেনশন, হ্যাঁ এগুলো তোমার বলে দেওয়া থাকবে, সেখান থেকে ওয়ার্ক অফ অ্যাডিশন, ওয়ার্ক অফ কোহেশন, হ্যাঁ স্প্রেডিং কোএফিসিয়েন্ট, এই ভ্যালুগুলো তোমাকে জাস্ট বের করতে বলবে, এটা সহজে পারবে, অসুবিধা কিছু হয় না। মানে একটা প্রবলেম বইয়ে দেখবে করে দেওয়া আছে, অনেক প্রবলেম করতে দেওয়া আছে, এগুলো দেখবে, মানে এখানে প্রচুর প্রবলেম কষে দেওয়া আছে বইয়ে। হ্যাঁ, সেগুলো একটু দেখে নেবে, তাহলে বুঝতে পারবে, কোনো সমস্যা হবে। ঠিক আছে তো? স্যার সারফেস টেনশনের পার্টটা কোন ভলিউমে আছে? সেকেন্ড ভলিউমে, সেকেন্ড ভলিউমে আছে। হুম, ওই কেমিক্যাল কাইনেটিক্স যে যে ভলিউমে আছে সেই জায়গা, সেকেন্ড ভলিউমে খুব ভালো করে বলে দেওয়া আছে, খুবই ভালো করে আছে দেখবে। আচ্ছা নেক্সট চলে আসছি। বাপরে বাবা, চিৎকার মানে না, চিৎকার করে করে পাগল করে দেয়। একটু ধরতো, একটু টপিক বলতো। আচ্ছা, এক্সেস প্রেসার, এই ব্যাপারটা এবার একটুখানি বুঝতে হবে। এই সকালবেলা আজকে এত ডিস্টারবেন্স হচ্ছে না, হ্যাঁ ফর্ম চালানো সব ভুলে যাচ্ছে। আচ্ছা দেখো, একের পর এক, একের পর এক। দেখো, এই এক্সেস প্রেসার এই জিনিসটা কিন্তু সারফেস টেনশন, ক্যাপিলারি রাইজ ইত্যাদি প্রত্যেকটা কনটেক্সটে না ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। মানে ধরো তুমি একটা বেলুন যখন ফোলানোর চেষ্টা করো, একটু খেয়াল করে দেখো যে বেলুনের যে চামড়াটা তার একটা ইলাস্টিসিটি আছে, তো তার ইলাস্টিসিটি থাকার জন্যে তোমার তুমি যখন প্রথমে বেলুনটাকে ফোলাতে চাও তোমাকে বেশ জোরে একটুখানি প্রেসার দিতে হয় বা জোরে ফুঁটা দিতে হয়। তো জোরেটা ফুঁ দেওয়ার পরে হচ্ছে প্রথমে
তোমার বেলুনটা দেখবে মানে যখন ফোলানোর চেষ্টা করো তখন শুরুতে কিন্তু তোমাকে ফুঁটা অনেক জোরে দিতে হয়, তারপরে আস্তে 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 তুমি যেটা দেখতে পাবে যে মানে বেলুনটা যখন বেশ কিছুটা ফুলে গেছে তখন কিন্তু খুব সহজে অল্প ফুটিলে কিন্তু তুমি বেলুনটাকে ফোলাতে পারো। এটা ইউজুয়ালি তুমি দেখতে পাবে আর কি। মানে যেটা কথাটা হচ্ছে যে দেখো এই যে বেলুন যখন ফোলাচ্ছ তুমি, এটা তো পরিষ্কার যে ভেতরের প্রেশারটা অনেক বেশি, কারণ তুমি যদি বেলুনের মুখটাকে খুলে দাও তাহলে পরিষ্কার যেটা দেখতে পাবে সেটা হচ্ছে যে প্রথমে মানে ওই যেদিক থেকে হাওয়াটা বেরোচ্ছে, যেদিক থেকে হাওয়া, হ্যাঁ শুনতে পাচ্ছ, এখন শুনতে পাচ্ছ? হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ আমি এই মাইক্রোফোনটা লাগালাম আর কি, এত ডিস্টারবেন্স হচ্ছে না আজকে। হ্যাঁ চলো আসছি। আচ্ছা জাস্ট আমি যেটা বলছিলাম যে তুমি যখন বেলুন একটা ফোলানোর চেষ্টা করছো দেখবে শুরুতে তোমাকে বেশ জোরে ফুঁ দিতে হয়, তাই তো? এবারে যখন বেলুনটা কিছুটা ফুলে গেল তারপর খুব অল্প, মানে অত আর মুখের জোরটা লাগে না, হ্যাঁ অল্প ফুঁ দিলেই কিন্তু বেলুনটা তুমি খুব ইজিলি ফোলাতে পারো। আর এবারে কথাটা যেটা হচ্ছে যে সাডেনলি তো বেলুনের ভেতরে প্রেশারটা বেশি আছে দেন দ্য বাইরের প্রেশার। এই যে ভেতরে প্রেশারটা বেশি আছে তুমি ভালো করে বুঝতে পারবে যে বেলুনের মুখটা যদি তুমি খুলে দাও তাহলে প্রেশার বেশি, মানে হাওয়াটা যখন বেরোচ্ছে আর কি মুখটা দিয়ে তখন বেলুনটা উল্টো দিকে যাওয়ার চেষ্টা করছে। তাহলে বোঝা গেল যে অ্যাটমসফেরিক প্রেশার বা বাইরের প্রেশারের তুলনায় ভেতরের প্রেশারটা হচ্ছে বেশি আছে। যে কেন বেশি আছে, কেন বেশি থাকাটা খুব দরকার, তার কারণটা হচ্ছে দেখো বেলুনের যে চামড়াটা সেটাকে স্ট্রেচ মেমব্রেন, তো সেটা কুঁচকে থাকতে চায়, সে তো আগের পজিশনে থাকতে চায়, তাকে তুমি জোর করে জাস্ট তুমি ফুলিয়ে দিয়েছো। তাহলে এবারে কথাটা হচ্ছে যদি ভেতরের প্রেশার এবং বাইরের প্রেশার যদি তোমার সমান হয়ে যায় তাহলে তো তার ইলাস্টিসিটির জন্য বেলুনটা তো চুপসেই থাকতে চাইবে, তাহলে বেলুনটা ফুলে থাকবে কেন? ফুলে থাকতে পারবে তখনই যখন হচ্ছে ভেতরের প্রেশারটা বেশি হবে। ঠিক সিমিলার সিচুয়েশন হচ্ছে তুমি যখন একটা সোপ বাবল বা ড্রপ বা ড্রপলেট ইত্যাদি তৈরি করবে তখন যেটা তুমি দেখতে পাবে যে এই ভেতরের দিকে মানে সোপ বাবল যদি তুমি একটা কনসিডার করো তার ভেতরের প্রেশারটা বেশি হতে হবে, বাইরে প্রেশারটা হচ্ছে কম হতে হবে। ঠিক আছে, বাইরের প্রেশারটা কম হতে হবে। ঠিক আছে, তাহলে এই যে ফোর্স মানে যে এক্সেস যে প্রেশারটা মানে মানে আমি যদি একটা সোপ বাবেলের কথা কনসিডার করি, সোপ বাবেলের ভেতরের দিকটা হচ্ছে কনকেভ সাইড, বাইরের দিকটা হচ্ছে কনভেক্স সাইড, তাহলে কনকেভ সাইডে এই কতখানি প্রেশার এক্সেস আছে সেটাই তোমার বেসিক্যালি হচ্ছে এক্সেস প্রেশার। তাহলে সেই এক্সেস প্রেশারটাকে বোঝার জন্য তুমি ব্যাপারটাকে এইরকম করে ভাবো, ধরো তুমি একটা স্ফেরিক্যাল একটা ড্রপলেট বা কিছু একটা কনসিডার করেছো, এবার এই ভেতর থেকে বাইরের দিকে একটা প্রেশার কাজ করছে, এটাকে আমি বলছি ইন্টারনাল প্রেশার বা কনকেভ সাইডের প্রেশার। আর বাইরে থেকে ভেতর দিকে একটা প্রেশার কাজ করছে সেটা হচ্ছে আমার আউটার প্রেশার বা এক্সটার্নাল প্রেশার। এই পি ইন্টারনালটাকে তুমি অনেক সময় এইরকম করে ভাবতে পারো, পি ইন্টারনাল মানে হচ্ছে তুমি বলতে পারো এটাকে কনকেভ কনকেভ সাইডের প্রেশার, আর পি আউট যেটা সেটা তুমি বলতে পারো কনভেক্স সাইডের করসপন্ডিং প্রেশার, জানি। আচ্ছা এবারে কথাটা হচ্ছে যে তুমি এই যে সোপ বাবেলটাকে ভাবলে, এই সোপ বাবেলটা যদি মাঝখান থেকে তুমি কেটে নাও, এরকম কাটার চেষ্টা করো তখন কি দেখতে পাচ্ছ যে তোমার ভেতরের প্রেসারের জন্য কি হচ্ছে বেলুনটা ফেটে যেতে চাইছে বা সোপ বাবেলটা ফেটে যেতে চাইছে, সেই জন্য এই ডিসরাপ্টিং যে ফোর্সটা যেটা বেসিক্যালি কেন্দ্র থেকে বাইরের দিকে যাচ্ছে, যে বেসিক্যালি সোপ বাবেলটাকে ভেঙে দিতে চাইছে, সেটা কতটা হবে যদি ইন্টারনাল প্রেশারটাকে তুমি পি ইন্টারনাল বলো তার সঙ্গে পাই আর স্কোয়ার এরিয়া অফ ক্রস সেকশন, তাহলে এরিয়া ক্রস সেকশন হচ্ছে পাই আর স্কোয়ার, তাকে জাস্ট তুমি প্রেশার দিয়ে গুণ করলে তুমি ডিসরাপ্টিং ফোর্সটা পেয়ে গেলে। আচ্ছা এবারে সিমেন্টিং ফোর্স, যেটা সিমেন্টিং ফোর্স মানে হচ্ছে বেলুনটা কেন ফেটে যাচ্ছে না, এক নম্বর যে বাইরের দিক থেকে একটা প্রেশার আছে তার জন্য যে ফোর্সটা সেটা পি আউটার ইন্টু পাই আর স্কোয়ার, তার সঙ্গে কিন্তু বেলুনের ক্ষেত্রে তাই ইলাস্টিসিটির জন্য একটা ফোর্স আর ভেতর দিকে কাজ করে। মানে তুমি জাস্ট এইরকম ভাবে ভাগ করো যেমন কোনো অসিলেটর বা ইত্যাদির ক্ষেত্রে হয় আর কি, তুমি ইকুইলিব্রিয়াম পজিশন থেকে যখন ডিসপ্লেস করছো তখন সে তার ইকুইলিব্রিয়াম পজিশনে ফিরে আসছে বলে একটা ইনওয়ার্ড ফোর্স ফিল করছে। আর একটা সোপ বাবল বা একটা বাবেলের ক্ষেত্রে কি হচ্ছে না, বাবেলের ক্ষেত্রে এই ফোর্সটা বেসিক্যালি আসছে তোমার সারফেস টেনশন থেকে। আচ্ছা যদি সারফেস টেনশনটা গামা হয় এবং তার সঙ্গে সঙ্গে এই যে তুমি যে
লাইনটা যে লাইনটা তুমি তৈরি করলে, এই যে লাইনটা, এই লাইনটা বেসিক্যালি কি, এই লাইনটা একটা সার্কুলার লাইন তোমার তৈরি হবে। একটা সোপ বাবল যদি তুমি মাঝে কাটলে কি হবে, এই যে ভেতরের যে লাইনটা তৈরি হলো, এই লাইনটা হচ্ছে তোমার বেসিক্যালি একটা সার্কুলার লাইন এবং তার সার্কামফারেন্সটা 2πr হয়। তাহলে একটা সিমেন্টিং ফোর্স যেটা বাইরে থেকে প্রেসার কাজ করছে তার জন্য যেমন আসছে, অ্যাট দ্য সেম টাইম কিন্তু আর একটা পার্ট আসছে যেটা বেসিক্যালি সারফেস টেনশনের জন্য আসছে আর কি। এই যে পার্টটা, এটাকে সারফেস টেনশনের জন্য আসছে। এবার অ্যাট ইকুইলিব্রিয়াম এবার কি হয়, বেলুনটা তুমি ফুঁ দিয়ে মুখটাকে বেঁধে রেখে দিলে, তাহলে সেই অবস্থায় বেলুনটা থাকছে মানে নিশ্চয়ই হচ্ছে ভেতর থেকে বাইরের দিকে প্রেসার ফোর্স আর বাইরে থেকে ভেতরের দিকে ফোর্স যখন সমান হয়ে যাবে তখন ইকুইলিব্রিয়ামটা এক্সিস্ট করবে। ঠিক একই রকম ভাবে একটা সোপ বাবল একটা ইকুইলিব্রিয়াম সাইজ মেনটেন করে থাকবে কখন না, থাকবে তখনই যখন তোমার ভেতর থেকে বাইরের দিকে যে ফোর্সটাকে কাজ করছে, বাইরে থেকে ভেতরের দিকে যেন একই ফোর্স কাজ করে। তার মানে কি দাঁড়াবে, অ্যাট ইকুইলিব্রিয়াম এই পি ইন্টারনাল ইন্টু পাই আর স্কোয়ার, দিস শুড বি ইকুয়াল টু পি আউটার ইন্টু পাই আর স্কোয়ার প্লাস হচ্ছে গামা ইন্টু 2πr। তাহলে এইখান থেকে তুমি দেখো এই পি ইন্টারনাল মাইনাস পি আউট, পি ইনার প্লাস পি আউট, এই যে ডিফারেন্সটা সেটা হচ্ছে পি ইন, তাহলে ইন্টারনাল পি ইন লিখি, মানে ইন্টারনাল না করে এটাকে ইন বলা উচিত ছিল, এগুলো সব ইনার আর কি, ইন্টারনাল নয় তো ইনার বলা হয় এগুলোকে। ইন পি ইন পি ইন পি ইন পি ইন, এইটা কত হবে, এটা দেখো তোমার এইটা এদিকে চলে এলে গামা ইন্টু 2πr ডিভাইডেড বাই তোমার হয়ে যাচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে এই যে প্রেসারটা এটা হচ্ছে ডেল্টা পি, সেটা হচ্ছে পি ইন মাইনাস পি আউট পি ইন মাইনাস পি আউট, এটা হয়ে যাচ্ছে তোমার দেখো কি কেটে চলে যাচ্ছে, পাই কেটে চলে যাচ্ছে, আর কেটে গেছে 2 গামা বাই আর হচ্ছে। তাহলে যেটা আমি বুঝতে পারলাম যে ইকুইলিব্রিয়াম মেনটেন করার জন্য কনকেভ সাইড বা ইনার সাইডে প্রেসারটা বেশি, আউটার সাইডে প্রেসারটা কম। এই ইনার এবং ইনার সাইডে প্রেসারটা আউটার সাইডের প্রেসার থেকে ঠিক কতটা বেশি আছে সেটা হচ্ছে 2 গামা বাই আর, এটাই হচ্ছে আমার এক্সেস প্রেসার, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে যেটা কথা হচ্ছে যে যখন তুমি যখন এই ইকুয়েশনটা তুমি ডিরাইভ করলে, এই ইকুয়েশনটা ডিরাইভ করার সময় এখানে খেয়াল করে দেখো তুমি বেসিক্যালি একটা সারফেস সেইটা ধরে তুমি ক্যালকুলেট করছো। একটা সারফেস কখন থাকে, একটা সারফেস থাকে ধরো মানে ফর ক্যাভিটি অর ড্রপলেস there are only one surface, then excess pressure delta p যেটা হচ্ছে p inner minus p outer বা p concave minus p convex আছে, সেটা হয়ে যাচ্ছে 2 gamma by r। আচ্ছা এবারে ফর সোপ বাবেলের ক্ষেত্রে কিন্তু তোমার বেসিক্যালি দুটো সারফেস থাকে। সোপ বাবেলের ক্ষেত্রে there are two surfaces, একটা ইনার সারফেস একটা আউটার সারফেস, ঠিক আছে। তো যখন ইনার সারফেস আউটার সারফেস তোমার দুটোই থাকবে তখন ডেল্টা পিটা হচ্ছে পি ইন মাইনাস পি আউট, সেটা হয়ে যাবে 4 গামা বাই আর। এইটা কেন 4 গামা বাই আর হলো, কারণ তখন এই যে তুমি এটাকে করছো এটা ভেতরের দিকের জন্য একটা সারফেস টেনশন আর বাইরের দিকের জন্য একটা সারফেস টেনশন, তাহলে গামা ইন্টু 2π আর সেটা টোয়াইস হয়ে যাবে, 2 টাইমস হয়ে যাবে, 2 টাইমস হয়ে যাওয়ার জন্য আলটিমেটলি 4 গামা বাই আর হয়ে যাবে। আচ্ছা এবারে যদি এরকম সিচুয়েশন হয় যে মানে এটা সোপ বাবেলের ক্ষেত্রে কি হচ্ছে, সোপ বাবেলের ক্ষেত্রে তুমি মানে অ্যাজিভ যেন এই এই সোপ বাবেলের ক্ষেত্রে ভেতরে একটা সারফেস আছে বাইরে একটা আছে, মানে ভেতরটা এয়ার বাইরেরটা এয়ার, আর এইটা হচ্ছে লিকুইড, তাহলে ভেতরে একটা সারফেস আছে বাইরে একটা সারফেস আছে, তার মানে একটা দুটো সারফেস আছে। আর এবারে তার বদলে যদি এরকম সিচুয়েশনটা থাকতো তোমার
যে এই যে তুমি এটাকে কনসিডার করছো, সারফেসটাকে কনসিডার করছো, সারফেসটাকে একটা ফাইনাইট উইথ থাকতো। ফাইনাইট উইথ মানে হচ্ছে ভেতরের একটা উইথ আছে, সেটা ধরো আর মানে ভেতরের R1 ধরো ভেতরের রেডিয়াসটা, আর বাইরের রেডিয়াসটা যদি তোমার R2 হয়, তা সেই পার্টিকুলার কেসে যখন ডেল্টা পিটা তুমি ক্যালকুলেট করবে, যেটা বেসিক্যালি পি ইনার মাইনাস পি আউটার, এইটা মানে একদম এইখান থেকে একদম বাইরের এই যে ডিফারেন্সটা যখন তুমি ক্যালকুলেট করবে, তখন এই দুটো যোগফলের সঙ্গে সমান হয়ে যাবে। সেটা কত হবে না, বেসিক্যালি 2 গামা ইন্টু 1/R1 প্লাস 1/R2। এবং পরিষ্কার দেখো, যখন R1 ইকুয়াল টু R2 হয়ে যাবে, অর্থাৎ সোপ বাবেল আমি যাব, তখন R1 ইকুয়াল টু R2 হয়ে গেল, R1 ইকুয়াল টু R2 হয়ে গেলে এটা অটোমেটিক্যালি 4 গামা বাই আরটা তোমার হয়ে যাচ্ছে। তাহলে যখন একটা উইথ থেকে থাকবে, তখন তোমার মানে যদি এমন হয় যে ইফ the soap bubble has a finite width, হ্যাঁ, সোপ বাবেল যদি একটা ফাইনাইট উইথ থেকে থাকে, তখন তোমার এই ফর্মুলা দিয়ে চলবে জিনিসটা এটা। আর এটা মাথায় রাখবে, তাহলে একটা যদি সারফেস থাকে তাহলে 2 গামা বাই আর। সোপ বাবেলের মতো বেসিক্যালি দুটো সারফেস আছে, কিন্তু সেইটা এতটাই মানে মানে একটা ফিল্মের মতো, মানে ভীষণ পাতলা। তারপর সোপ বাবেল হ্যাজ 2 সারফেসেস, তখন ওটা হচ্ছে তোমার 4 গামা বাই আর হয়ে যাবে। এখানে যদি খেয়াল রাখবে, এই যে সোপ বাবেলটা বেসিক্যালি একটা ফিল্মের মতো, এটা ফিল্মের মতো, মানে এখানে কোনো উইথ নেই। আর যদি কোনো একটা উইথ থেকে থাকতো, তাহলে এটা 2 গামা 1/R1 প্লাস 1/R2 এটা লিখতে হতো। আর একটা জিনিস, যদি একটা সিলিন্ডার তুমি কনসিডার করো, সিলিন্ড্রিক্যাল টিউব যদি তোমার হয়, মানে সিলিন্ড্রিক্যাল টিউব মানে এরকম সিচুয়েশনটা আর কি, সেখানে এই ভেতরের দিকে একটা প্রেশার কাজ করছে, বাইরের দিকে একটা প্রেশার কাজ করছে। ভেতরের দিকে প্রেশারটা যদি পি ইনার হয়, আর বাইরের থেকে প্রেশারটা যদি পি আউট হয়, তখন ডেল্টা পি যেটা যেটা পি ইন মাইনাস পি আউট, এইটা অ্যাকচুয়ালি হয় তোমার গামা বাই আর হয়। এটা ক্যালকুলেট করে দেখা যায় গামা বাই আর হয়ে যায়। তাহলে এই যে ইকুয়েশনগুলো, এই তোমার সেটা মানে যেটা যেটা ইম্পর্টেন্ট, যে এক্সেস প্রেশারটা রেডিয়াসের সঙ্গে যে ইনভার্সলি প্রপোর্শনাল, এই যে রিলেশনটা, মানে ডেল্টা পিটা যে রেডিয়াসের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, এই যে ইকুয়েশনগুলো, এই ইকুয়েশনগুলোকে কম্বাইন্ড বলা হয় ল্যাবলাস ইকুয়েশন। এই ইকুয়েশনগুলোকে কম্বাইন্ডে বলা হয় ল্যাবলাস ইকুয়েশন। তুমি একটু খেয়াল করে দেখো, যখন আমি বেলুনের যে এক্সাম্পলটা দিলাম, বেলুনের ক্ষেত্রে তোমার এই যখন শুরুর দিকে রেডিয়াস অফ দ্য বেলুন খুব কম হয়ে যাওয়ার জন্য এক্সেস প্রেশারটা অনেকটা বেশি। এক্সেস প্রেশারটা অনেকটা বেশি মানে অ্যাটমসফেরিক প্রেশারের তুলনায় ভেতরের প্রেশারটা অনেক বেশি হতে হবে, সেগুলো তোমাকে অনেক জোরে ফু দিতে হচ্ছে। যদি একটা সময় চলে যাওয়ার পরে তুমি দেখবে এটা আর আর অতটা কঠিন হয়ে যাচ্ছে, কারণ আরটা তখন খুব বড় হয়ে গেছে বলে, বড় হয়ে গেল 2 গামা বাই আরটা খুব ছোট হয়ে গেছে, তখন এই ইনার প্রেশার এবং আউটার প্রেশার মোরাললেস তোমার সমান হয়ে যেতে চাইবে। সমান হয়ে যেতে পারবে মানে তো খুব ইজিলি অল্প ফু দিয়েই কিন্তু তুমি এই কাজটাকে করতে পারবে। ঠিক আছে? তা দেখো, এই ল্যাবলাস ইকুয়েশন, এই যে এক্সেস প্রেশার এবং সেইখান থেকে যে ল্যাবলাস ইকুয়েশন, এই জিনিসটা বুঝতে কোনো অসুবিধা হলো কি? স্যার ওই গামা ইন্টু 2 পাই আর লিখছে, ওটা গামা ইন্টু পাই আর স্কোয়ার কেন হবে না? না, এটা তো আমি সারফেস টেনশন ফোর্স, তো ফোর্স ব্যালেন্স করি। যদি যদি তুমি ওয়ার্ক ক্যালকুলেট যোগ করতে, তাহলে পাই আর স্কোয়ার হতো। মানে আমি তো ও আচ্ছা এখানে আচ্ছা। ব্যালেন্স করছি ফোর্স গুলোকে, তাই না? হুম হুম, ঠিক ঠিক আছে। আছে, মানে সারফেস টেনশনকে লেন দিয়ে গুণ করলে ফোর্স পাওয়া যাবে, আর সারফেস টেনশনকে এরিয়া দিয়ে গুণ করলে সারফেস এনার্জি পাওয়া যাবে। হুম, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, মানে এইটা, এই যে লজিকটা বলা হলো, এই লজিক অনুযায়ী তুমি এই ক্যাপিলারি রাইজ অর ক্যাপিলারি ডিপ্রেশন, এই পার্টগুলোকে তুমি এখন ইজিলি বুঝতে পারবে। ক্যাপিলারি রাইজ, ক্যাপিলারি ডিপ্রেশন, এই পার্টগুলোকে তুমি ইজিলি ধরে বুঝতে পারবে। ধরো তুমি এরকম একটা সিচুয়েশন দিয়ে স্টার্ট করছো, যে একটা নিয়েছো, জল বা এই ধরনের কাউকে তুমি নিয়েছো, আর সেইখানে হচ্ছে তুমি একটা কাঁচের তৈরি ক্যাপিলারি ধরো ডুবিয়ে দিয়েছো।
কাঁচের তৈরি ক্যাপিলারি তুমি ধরো দিয়েছো। আচ্ছা, প্রথম কথা তৈরি হচ্ছে যে মানে when a capillary made of glass is dipped into water, when a capillary made of glass is dipped into water, then the water surface inside the capillary is concave upward. তার মানে তুমি ভেতরটা মানে তুমি কনকেভ আপওয়ার্ড মানে হচ্ছে এইটা এরকম দেখতে হবে। এটা হচ্ছে এই কনকেভ আপওয়ার্ড মানে হচ্ছে এইরকম। হ্যাঁ, মানে কনকেভ আমি যদি বড় করে তোমাকে দেখাই, নিচের দিকটা নিচে মানে এই ধরনের দেখতে হলো আর কি কনকেভ আপওয়ার্ড। এটা কখন তুমি জল যখন নিচ্ছ, হ্যাঁ, একটা গ্লাসের তৈরি ক্যাপিলারি যখন জলের মধ্যে নিচ্ছ, এটা যদি জল হয় তাহলে এরকম দেখতে, আর হয় না যদি তুমি মার্কারি নিতে কনভেক্স আপওয়ার্ড হতো। মানে আমি এখানে লিখে দিচ্ছি অন দ্য আদার হ্যান্ড, তুমি যদি এটা অন দ্য আদার হ্যান্ড if we take mercury instead of water, then the surface is convex upward. ঠিক আছে, এটা মাথায় রাখবে। যদি মার্কারি তুমি নাও উপরটা এরকম দেখতে, আর জল নিলে তোমার এরকম দেখতে। এটা তুমি এক্সপিরিয়েন্স করবে, মানে তুমি জাস্ট একটা বুলেটও নিতে হবে, কারণ বাড়িতে কাঁচের গ্লাস আছে, কাঁচের গ্লাসের মধ্যে তুমি জল নাও, জল নিয়ে একটু ভালো করে খেয়াল করে দেখো, দেখবে সারফেসটা এরকম দেখতে আর কি। এবারে তোমার ওই যত সরু তুমি গ্লাস নেবে বা সরু টিউব নেবে বা সরু ক্যাপিলারি নেবে, তখন এই কনকেভিটিটা খুব ইজিলি তুমি দেখতে পাবে। এটা ব্যাপারটা। আর এবার আমি কতগুলো পয়েন্ট ধরো বলছি, মানে প্রথমে কোয়ালিটেটিভ জিনিসটাকে বোঝানোর জন্য আমি বলছি। ধরো আমি এর বাইরে একটা পয়েন্ট নিলাম এ, এর ভেতরে একটা পয়েন্ট নিলাম বি, এইখানে একটা পয়েন্ট নিলাম সি, ধরো এইখানে একটা পয়েন্ট নিলাম তোমার ডি। ঠিক আছে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে একটা জিনিস খেয়াল করে দেখো যে এ পয়েন্টের প্রেশার আর বি পয়েন্টের প্রেশারকে তুমি কম্পেয়ার করি, তাহলে এ পয়েন্টের প্রেশারটা বেশি দেন বি পয়েন্টের প্রেশার। সবসময় কি বলা হচ্ছে, এই আগে যে এই ল্যাপ্লাস ইকুয়েশন যেটা আমি পড়লাম বা এক্সেস প্রেশারের যে গল্পটা আমি দেখলাম, তাতে বললাম কি কনকেভ সাইডে প্রেশারটা বেশি হবে দেন দ্য কনভেক্স সাইড। তাহলে যে ছবিটাকে বলা হয়েছে, আর কাঁচের তৈরি ক্যাপিলারি যদি জলের মধ্যে ডোবানো হয়, তাহলে তোমার লিকুইড সারফেসটা যে কনকেভ আপওয়ার্ড দেখতে, তাহলে এই যে লিকুইড মানে ক্যাপিলারির ভেতরে উপরে একটা পয়েন্ট নিলাম এ, নিচে একটা পয়েন্ট নিলাম বি, তাহলে এ পয়েন্টের প্রেশারটা অবশ্যই বি পয়েন্টের প্রেশারের সঙ্গে প্রেশারের থেকে বেশি হবে। আর এবারে খেয়াল করে দেখি এ আর সি দুজনই তো এ আর এর পয়েন্ট, তাহলে এ অ্যান্ড সি বোথ আর ইন এয়ার। তা যদি হয় তাহলে অবশ্যই এ পয়েন্ট আর সি পয়েন্টের প্রেশার সমান হবে। ঠিক আছে, এটা বোঝা গেল। তাহলে এ আর সি এরা দুজন, এই যে এখানে একটা পয়েন্ট কনসিডার করছে, এখানে একটা পয়েন্ট কনসিডার, দুজনই যেহেতু এয়ার এর পয়েন্ট, তার দুজনের প্রেশারটা সমান, পি এ ইকুয়াল টু পি সি। আবার জাস্ট এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু ফ্ল্যাট সারফেস, এই জায়গাটা ফ্ল্যাট সারফেস, তাহলে ইফ দ্য সারফেস ইজ ফ্ল্যাট, radius of curvature আরটা টেন্ডস টু ইনফিনিটি, তখন নো এক্সেস প্রেশার, তাই তো? তখন এক্সেস প্রেশার কিছু থাকবে না। মানে যে কনকেভ বা কনভেক্স যদি হয়ে যায় তখন একটা এক্সেস প্রেশারের গল্প, যখন ফ্ল্যাট সারফেস হবে তখন হচ্ছে কোনো এক্সেস প্রেশারের গল্প নাই। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে ক্লিয়ারলি পিসি আর পিডি তারা হচ্ছে সমান।
তাহলে খেয়াল করে দেখো যে এইটা কিন্তু ফ্ল্যাট সারফেস, এই পয়েন্টের প্রেসার এই পয়েন্টের প্রেসার সমান, পিসি ইকুয়াল টু পিডি, আবার পিএ ইকুয়াল টু পিসি, এইটা ঠিক আছে। তাহলে এবারে বি আর ডি তুমি কম্পেয়ার করো, খেয়াল করে দেখো তাহলে এ পয়েন্ট সি পয়েন্ট আর ডি পয়েন্ট তাহলে হচ্ছে সমান হয়ে যাবে, তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে পি ডিটা ইজ অ্যাকচুয়ালি গ্রেটার দেন পিবি। এটা বুঝতে পারলে কিনা দেখো যে এ পয়েন্ট এবং সি পয়েন্টের প্রেসার সমান, এই জায়গাটা কিন্তু ফ্ল্যাট সারফেস, সি পয়েন্ট এবং ডি পয়েন্টের প্রেসার সমান, কিন্তু এ পয়েন্টের তুলনায় বি পয়েন্টে কিন্তু প্রেসারটা কম হবে, কারণ কনকেভ সাইডে প্রেসার বেশি, কনভেক্স সাইডে প্রেসার কম। তাহলে বি আর ডি যদি তুমি কম্পেয়ার করো তাহলে বি পয়েন্টের তুলনায় ডি পয়েন্টের প্রেসারটা বেশি হবে। ঠিক আছে, এটা বুঝতে পারলে কি কোনো অসুবিধা আছে? না স্যার। ঠিক আছে, তো তাহলে এবারে দেখো তাহলে একটা লিকুইড আছে, এই বি পয়েন্টে মানে ক্যাপিলারির ভেতরে ইনসাইড দ্য লিকুইড প্রেসারটা কম, আর ক্যাপিলারির বাইরে ইনসাইড দ্য লিকুইড প্রেসারটা বেশি। তাহলে সবসময় কি চাইবে, হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে যেতে চাইবে। তো তাহলে এইটার রেজাল্টে কি হবে, মানে এটা এই পয়েন্টের প্রেসার যদি বেশি হয়, এই পয়েন্টে যদি প্রেসার কম হয়, তাহলে কি হবে, তাহলে অবভিয়াসলি হচ্ছে তোমার একটা ইমব্যালেন্স তৈরি হবে। ইমব্যালেন্সটা ম্যানেজ করবো কি করে, জাস্ট এদিকে প্রেসার বেশি এদিকে প্রেসার কম থাকলে এইটা দিয়ে লিকুইডটা জাস্ট কিছুটা উপরে উঠে যাবে, উপরে উঠে গেলে কি হবে যে দেখো তোমার জাস্ট একটা জল আছে, হ্যাঁ নিরবি মানে কন্টিনিউয়াস একটু ওয়াটার আছে, একদিকে প্রেসার বেশি একদিকে কম, কম প্রেসার হলে কি হবে, হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে জলটা যেতে চাইবে। তাহলে হাই প্রেসারের থেকে লো প্রেসারের দিকে জলটা যাওয়া মানে কি, ইনসাইড দ্য ক্যাপিলারি জাস্ট দেয়ার শুড বি ক্যাপিলারি রাইজ, তাহলে কি হবে, তাহলে দেন দেয়ার উইল বি এ ক্যাপিলারি রাইজ। আর যদি ক্যাপিলারি রাইজটা ধরো তোমার লেটসে এইচ হাইট ঘটেছে, তাহলে এই এইচ হাইট হলে তোমার এইচ রো ইন্টু জি, এই যে জিনিসটা এইচ রো ইন্টু জি, এইটা হচ্ছে তোমার বেসিক্যালি হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা, এইটা এইচ রো ইন্টু জি, এটা হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা, এইটা সেইটা বেসিক্যালি তোমার পিডি মাইনাস পিবি তার সঙ্গে সমান হতে হবে। তাহলে এইচ হাইট যদি ক্যাপিলারি রাইট যদি এইচ হাইট হয়, তাহলে তার করসপন্ডিং হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা কত, এইচ রোজি। তো এইচ রোজিটা হচ্ছে এই যে প্রেসারের যে ডিফারেন্স আর কি, পিডি মাইনাস পিবির সঙ্গে সমান হতে হবে, অর্থাৎ পিএ মাইনাস পিবির সঙ্গে সমান হতে হবে। আর পিএ মাইনাস পিবি সেটাই কত, সেটা হচ্ছে 2 গামা বাই আর। তোমরা কি দাঁড়ালো এখান থেকে, এইচ রো জি ইকুয়াল টু হয়ে গেল 2 গামা বাই আর। এই হচ্ছে তোমার করসপন্ডিং ক্যাপিলারি রাইজের ইকুয়েশনটা এইটা। সেখান থেকে তুমি যদি এইচটাকে বের করতে চাও 2 গামা বাই রো জি আর, তাহলে কতখানি ক্যাপিলারি রাইজ হয়েছে সেটা তুমি এই ফর্মুলা থেকে বুঝে নিতে পারছো। স্যার, হ্যাঁ বলো। স্যার ক্যাপিলারি রাইজ হবার পর কি বাইরের প্রেসারটা ভেতরে মানে তখন দুটো সমান হয়ে গেল, প্রেসারটার সঙ্গে সমান হবে তো? তখন সমান হয়ে গেল, হ্যাঁ। মানে এই পয়েন্ট আর এই পয়েন্টে আগে ছিল এই পয়েন্টে প্রেসার কম এই পয়েন্টে বেশি, তাহলে এর উপরে একটা লিকুইড কালাম তৈরি হয়ে গেল। তাহলে এই পয়েন্টে অলরেডি যে প্রেসার ছিল তার সঙ্গে সঙ্গে এই যে লিকুইডটা রাইজ হলো, সে যে প্রেসারটা দিল আর কি, সেইটা তোমার ব্যালেন্স হয়ে তখন দুটো সমান হয়ে গেল। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে এই এক্সেস প্রেসার দিয়ে তুমি ক্যাপিলারি রাইজটাকে বুঝে নিতে পারলে। আর যখন ক্যাপিলারি ডিপ্রেশন হবে তখন লজিকটা জাস্ট দেখো, আমি এইটাকে আমি অল্টারনেটিভলি করবো, মানে এইরকম ভাবে লোকে ইউজুয়ালি করে না, আর একটা অল্টারনেটিভ রাস্তা আছে ক্যাপিলারি রাইজের ফর্মুলাটাকে বের করা, আমি সেটাকে করছি, কিন্তু তার আগে এই এক্সেস প্রেসার দিয়ে ব্যাপারটাকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করছি আর কি। আবার উল্টো দিকে দেখো যখন ক্যাপিলারি ডিপ্রেশন তোমার হবে, ক্যাপিলারি ডিপ্রেশনের ক্ষেত্রে ব্যাপারটা কিরকম, ধরো তোমার এইখানে তুমি মার্কারি বা এই ধরনের কাউকে তুমি নিয়েছো, আর এইখানে তুমি জাস্ট একটা কাঁচের তৈরি ক্যাপিলারি তুমি নিয়েছো। এবারে যখন এই মার্কারি তার মধ্যে গ্লাসের ক্যাপিলারি তুমি ডোবাবে, তখন এই জিনিস জায়গাটা কিন্তু এরকম দেখতে, আগেরটা কনকেভ আপওয়ার্ড ছিল, এখন কনভেক্স আপওয়ার্ড হয়েছে। এবার এখানে একটা পয়েন্ট ধরো এ, এখানে একটা পয়েন্ট ধরো বি,
এখানে একটা পয়েন্ট ধরো সি, আর এখানে একটা পয়েন্ট ধরো তোমার ডি। ঠিক আছে, তাহলে জাস্ট যদি এই পার্টিকুলার কেসে আগেরটা ছিল এটা কনকেভ আপওয়ার্ড, এখনটা হচ্ছে কনভেক্স আপওয়ার্ড। কনভেক্স আপওয়ার্ড যখন হচ্ছে তখন কি হচ্ছে সিচুয়েশনটা দেখো, যে প্রথম কথা হচ্ছে এখন কি পি বিটা গ্রেটার দেন পি এ হবে, এটা বোঝার চেষ্টা করো যে কনকেভ সাইডে প্রেসার সবসময় বেশি, পি বিটা গ্রেটার দেন পি এ হয়ে যাবে এইটা। আচ্ছা, এবারে যে লজিকটা আমি দিয়েছি যে সি অ্যান্ড ডি আর মানে সি অ্যান্ড ডি এর আগে এইটা আগে লিখে নিই যে এ অ্যান্ড সি, এ পয়েন্ট এবং সি পয়েন্ট, এ অ্যান্ড সি আর ইন এয়ার, সেই জন্যে পিএ আর পিসি হচ্ছে সমান। আচ্ছা, এবারে when the surface is flat, then there will be no excess pressure, কখন এক্সেস প্রেসার থাকবে না, সেখানে কি হবে সি পয়েন্টের প্রেসার আর ডি পয়েন্টের প্রেসার হচ্ছে তোমার সমান হয়ে গেল। তাহলে দেখো এইটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন, তাহলে এই তিনটে ইকুয়েশন থেকে ক্লিয়ারলি কি বুঝতে পারছো, দেখো এ পয়েন্টের প্রেসার, সি পয়েন্টের প্রেসার, ডি পয়েন্টের প্রেসার সব সমান, কিন্তু বি পয়েন্টের প্রেসার তো এর থেকে বেশি, তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে পি বিটা কিন্তু এখন গ্রেটার দেন পি ডি, এটা ঠিক আছে। তাহলে এখন কি হচ্ছে ভেতরে প্রেসারটা বেশি, বাইরে প্রেসারটা কম, ভেতরে প্রেসার বেশি আর বাইরে প্রেসার যদি কম হয় তখন কি হবে, তখন যেটা হবে যে বাইরে হাইটটা বাড়তে হবে, তখন এই হাইটটা বাড়তে হবে, এই হাইটটা বাড়তে হবে, এইখানে এই রাইজটা করলো, এখানে রাইজটা করলো। তাহলে বোঝার চেষ্টা করো যে এখন ভেতরে প্রেসারটা বেশি বাইরে প্রেসারটা কম, তাহলে ভেতরে যদি প্রেসারটা বেশি হয় সবসময় কি হবে, লিকুইড কি চায় হাই প্রেসার থেকে লো প্রেসার রিজিয়নের দিকে যেতে, তখন কি হবে এই এই ভেতর থেকে লিকুইড এসে বাইরে চলে যাওয়ার চেষ্টা করবে, তার মানে কি বাইরের হাইটটা তোমার অ্যাকচুয়ালি বেড়ে গেল। এবার তুমি দেখো তোমার দেখতে পাচ্ছ যে ভেতরে এই ক্যাপিলারিতে যে জায়গাটা আছে সেটা হচ্ছে একটা ছোট জায়গা, ঠিক আছে, ক্যাপিলারিতে যে পোর্শনের মধ্যে আছে সেটা একটা তোমার ছোট জায়গা। আর তুমি তাহলে যখন দেখবে তখন কি দেখবে, তোমার দেখে যেটা মনে হবে অ্যাজ ইফ যেন ক্যাপিলারি ডিপ্রেশন ঘটেছে, মানে তোমার আলটিমেটলি যেটা ঘটছে যে ক্যাপিলারি রাইজই ঘটছে, আগের ক্ষেত্রে ক্যাপিলারি রাইজটা ঘটছিল হচ্ছে ক্যাপিলারির ভেতরে, এখন হচ্ছে রাইজটা ঘটছে তোমার ক্যাপিলারির বাইরে। ক্যাপিলারির বাইরে যদি রাইজটা ঘটে তাহলে অ্যাজ এ হোল তোমার কি মনে হবে, তুমি ধরো ইকুইলিব্রিয়ামে এরকম একটা সিচুয়েশন দেখলে, তাই এরকম একটা সিচুয়েশন দেখে তোমার মনে করো সর্বত্রই হচ্ছে এই হাইটটা আছে, তার মধ্যে ক্যাপিলারির ভেতরে হাইটটা কম, তোমার মনে হবে কি ক্যাপিলারি ডিপ্রেশন ঘটেছে, বোঝা গেল। তাহলে এই যে ক্যাপিলারি ডিপ্রেশন ঘটেছে যতখানি পোর্শন এইটা যদি আমার এইচ হয়, তার মানে একই রকম করে যেটা দেখতে হবে পিবি মাইনাস পিডি, এইটা হচ্ছে তোমার এইচ রোজির সঙ্গে তোমার সমান হতে হবে, আর পিবি মাইনাস পিডি তার মানে হচ্ছে পিবি মাইনাস পি এ, এইটা হচ্ছে এইচ রোজি, এইটা হচ্ছে 2 গামা বাই আর, দিস ইজ ইকুয়াল টু এইচ রোজি, সেখান থেকে এইচটা হয়ে যাচ্ছে তোমার 2 গামা বাই রো জি আর, এটা তুমি পেয়ে গেলে। একই ফর্মুলা, পুরো ব্যাপারটা হচ্ছে একই ফর্মুলা, হাইটটা তুমি কোথা থেকে কোথায় মাপছো, কেউ যদি মনে করে যে এইটাকে রেফারেন্স ধরে এইটা মাপবে তাহলে এইচটাকে পজিটিভ ধরবো, আর কেউ যদি মনে করে এইটাকে রেফারেন্স ধরে এটাকে মাপবে তখন জাস্ট এইচটাকে লোকে জাস্ট নেগেটিভ বলবে, আর কিছু না, এইটাকে জাস্ট সিম্পলি নেগেটিভ বললো, মানে নেগেটিভ মানে হচ্ছে তুমি রেফারেন্সটা কি ধরছো তার উপরে নির্ভর করছে। হ্যাঁ, তোমার মাইনাস এইচটা তোমার জাস্ট হয়ে গেল 2 গামা বাই রো জি আর। দেখো এই মাইনাস এইচের জাস্ট সিম্পলি মানে নাই, তুমি রেফারেন্সটাকে এইটা যদি ধরো তাহলে এইটা হচ্ছে এইচটাকে পজিটিভ ধরবে, আবার উল্টো দিকে রেফারেন্স যদি এইটাকে ভাবো তাহলে এইটা অ্যাজিভ যেন হাইটটা কমে গেছে বলে সেটাকে জাস্ট মাইনাস এইচ দিয়ে এক্সপ্রেস করা হচ্ছে। মানে ক্যাপিলারি রাইজ এবং ক্যাপিলারি ডিপ্রেশন দুজনের লজিক হচ্ছে এক্স্যাক্টলি একই, শুধু ক্যাপিলারি রাইজের ক্ষেত্রে কি হচ্ছে তফাৎটা দেখো, ক্যাপিলারি রাইজের ক্ষেত্রে হচ্ছে যে ইনসাইড দ্য ক্যাপিলারি লিকুইড সারফেসটা হচ্ছে কনকেভ আপওয়ার্ড, আর ক্যাপিলারি ডিপ্রেশনের ক্ষেত্রে ইনসাইড দ্য ক্যাপিলারি লিকুইড সারফেস ইজ কনভেক্স আপওয়ার্ড। কনকেভ আপওয়ার্ড বলে কনকেভ সাইডে অর্থাৎ ঠিক আছে কনকেভ সাইডে হচ্ছে প্রেসার তোমার কম হচ্ছে, সেইখান থেকে তুমি লজিকটা বুঝে নিতে পারলে।
আর পরের ক্ষেত্রেও ঠিক একই রকম ভাবে কনকেভ সাইডে প্রেসারটা কম হবে, মানে বেসিক্যালি তোমার নিচে প্রেসারটা কম হবে, সরি কনকেভ সাইডে প্রেসারটা বেশি হবে, অর্থাৎ নিচে প্রেসারটা বেশি হবে। তাহলে এখানে প্রেসারটা বেশি, এখানে প্রেসারটা কম বলে এদিক থেকে লিকুইডটা উপর এদিকে হাইটটা বেড়ে যাওয়ার চেষ্টা করবে যাতে করে ইকুইলিব্রিয়ামটা আসে। সেখানে অ্যাজ এ হোল তোমার দেখে মনে হবে যেন এই পার্টিকুলার কেসে ডিপ্রেশনটা ঘটেছে। দেখো যা বললাম পরিষ্কার, ক্যাপিলারি রাইজ এবং ক্যাপিলারি ডিপ্রেশন এইটাকে তুমি জাস্ট ওই এক্সেস প্রেসারের টার্মসে বুঝতে পারলে? স্যার লাস্টের পার্টটা আরেকবার বলুন, ওই এক সাইডে বেড়ে যাচ্ছে এক সাইডে কমছে। না না, মানে এক সাইডে বেড়ে গেছে এক সাইডে কমে যাচ্ছে বলছি না তো, মানে ক্যাপিলারির ভেতরে প্রেসার, তুমি এখানে খেয়াল করো, আমি বললো কি বি পয়েন্ট আর ডি পয়েন্ট যখন কম্পেয়ার করলাম, বি পয়েন্টের প্রেসারটা বেশি, ডি পয়েন্টের প্রেসার কম। তো তাহলে সবসময় লিকুইড কি করবে, হাই প্রেসার থেকে লো প্রেসার রিজিয়নের মধ্যে দিয়ে যাবে, লো প্রেসার রিজিয়নে যাবে। তার মানে কি, তাহলে এটা হচ্ছে যে এই দিকে হাইটটা মানে ক্যাপিলারির বাইরে হাইটটা বেড়ে গেল, এখানেও হাইটটা বেড়ে গেল, এখানেও হাইটটা তোমার বেড়ে গেল, ঠিক আছে? তাহলে এবার তুমি কি দেখছো, এবার তুমি ইকুইলিব্রিয়ামে দেখলে যে বাইরে হাইটটা বেশি আর ভেতরে হাইটটা কম, তোমার মনে হবে কি, মনে হবে যে ক্যাপিলারির ভেতরে বুঝি ডিপ্রেশন ঘটেছে। কিন্তু সিচুয়েশনটা তো ওরকম নয়, ক্যাপিলারির ভেতরে ডিপ্রেশন ঘটছে না, যেটা হয়েছে তুমি যেখানে ছিলে, যেমন বলে না যে ধরো এই যে জোয়ার ভাটা হয়, জোয়ার ভাটা যখন হয়, জোয়ার ভাটার লজিকটা বলো তো, যখন জোয়ার হয় তখন জলটা কি সত্যি সত্যি ফুলে ওঠে? কি হয় জোয়ার ভাটায়? জলটা আছে পৃথিবী সারফেসের উপরে, পৃথিবীটা হচ্ছে দূরে সরে যায়, তাই তো? মানে জোয়ার যখন হয় তখন কি হয়, জল যেখানে ছিল সেখানেই আছে, এবারে জলটা আছে যে কন্টেনারে, ধরো আর্থ সারফেসটা, আর্থ সারফেসটা হচ্ছে তোমার দিক থেকে দূরে সরে গেল, তুমি অ্যাজ এ হোল তুমি কি ফিলিংস হলো তোমার মনে হচ্ছে জলটা ফুলে গেল। এখানে সেই সিচুয়েশনটা হচ্ছে, এইখানে হচ্ছে জলটা হচ্ছে এইখান থেকে বাইরে চলে যাচ্ছে, এখানে বাইরে হাইটটা বেড়ে গেল, বাইরে হাইটটা বেড়ে গেল, এবারে বাইরেটাকে তো অনেকটা বড়, ক্যাপিলারির ভেতরটাকে তো অনেকটা ছোট, তুমি অ্যাজ এ হোল কি দেখবে, মনে হবে ক্যাপিলারির ভেতরে বেসিক্যালি হাইটটা তোমার কমে গেছে, সেটা হচ্ছে ক্যাপিলারি ডিপ্রেশন, ঠিক আছে? ঠিক আছে স্যার। বুঝে গেল এটা? তাহলে ক্যাপিলারি রাইজ এবং ক্যাপিলারি ডিপ্রেশন দুজনের লজিক হচ্ছে এক্স্যাক্টলি একই। এবারে তুমি দেখতে চাইছো ক্যাপিলারি ভেতরটায় কি হচ্ছে, ভেতরটায় হচ্ছে সার্টেনলি কনকেভ আপওয়ার্ড যদি সারফেস হয় তাহলে ক্যাপিলারি রাইজ হবে, আর কনভেক্স আপওয়ার্ড যদি সারফেসটা হয় তাহলে হচ্ছে ক্যাপিলারি ডিপ্রেশন হবে। কিন্তু মেকানিজম বা লজিকটা হচ্ছে এক্স্যাক্টলি একই রকমের। এইটা আচ্ছা, এইটাকেই তুমি একটুখানি অল্টারনেটিভলি ভাবতে পারো, অল্টারনেটিভ অ্যাপ্রোচ ক্যাপিলারি রাইজে। আচ্ছা, ক্যাপিলারি রাইজের যে অল্টারনেটিভ অ্যাপ্রোচ সেটা মানে আরেকটু ভালো করে বোঝা যায় জিনিসটা। ধরো তুমি এই একটা ক্যাপিলারি তুমি কনসিডার করছো, যে ক্যাপিলারিটা সার্টেনলি ওই এর মধ্যে বসানো আছে অ্যাজ ইউজুয়াল, একটা লিকুইডের মধ্যে বসানো আছে, ধরো জলের মধ্যে বসানো আছে অ্যাজ ফর এক্সাম্পল, এটা ধরে নাও ফর দ্য টাইম বিং জল, আর ক্যাপিলারিটা কাঁচের তৈরি, ঠিক আছে? আচ্ছা, এবারে তুমি আলটিমেটলি যেটা দেখতে পেলে যে একটা ক্যাপিলারি রাইজ ঘটেছে, এবং ক্যাপিলারি রাইজ ঘটে এরকম একটা সিচুয়েশন হয়ে আছে। আচ্ছা, এবারে দেখো যে এটা তুমি এক্সপ্লেন করবে কি করে, যেটা কথা হচ্ছে তুমি যদি এখানে একটা ট্যানজেন্ট টানো, তাহলে ইনসাইড দ্য লিকুইড যে অ্যাঙ্গেলটা হচ্ছে কন্ট্যাক্ট অ্যাঙ্গেল, তাহলে থিটাটা হচ্ছে কন্ট্যাক্ট অ্যাঙ্গেল, ঠিক আছে? আর এই যে ট্যানজেন্ট বরাবর একটা সারফেস টেনশন কাজ করে, সারফেস টেনশন যদি গামা হয়, তাহলে এবারে এই যে এই যে তোমার এটা তৈরি হয়েছে, মানে কি বলবো, একটা মানে একটা সিলিন্ড্রিক্যাল কন্টেনারে যে জল থাকে তার যে এই কন্ট্যাক্ট এরিয়াটা কিন্তু 2πr, তাহলে এটা হচ্ছে লেন্থটা ইন্টু গামা, তাহলে এই বরাবর যে ফোর্সটা কাজ করছে সেটা 2πr ইন্টু গামা। সারফেস টেনশনের যে ফোর্সটা হচ্ছে সবসময় হচ্ছে তোমার ট্যানজেন্সিয়ালি কাজ করে,
ঠিক আছে? তাহলে 2 পাই আর ইন্টু গামা এই বরাবর কাজ করছে। তাহলে এইটা যদি থিটা হয় তাহলে এইটা থিটা, তাহলে এই বরাবর যে ফোর্সটা কাজ করছে আপওয়ার্ড ফোর্সটা আর কি, এফ আপওয়ার্ড, সেটা কতটা হচ্ছে 2 পাই আর গামা ইন্টু কস থিটা। তাহলে আপওয়ার্ড ফোর্স এফ আপওয়ার্ড সেটা হয়ে যাচ্ছে 2 পাই আর গামা ইন্টু কস থিটা। গামাটা হচ্ছে সারফেস টেনশন, 2 পাই আরটা হচ্ছে তোমার দেখো এরিয়া অফ কন্ট্যাক্ট, মানে সারফেস এরিয়া মানে লেন্থ অফ কন্ট্যাক্ট, হ্যাঁ লেন্থ অফ কন্ট্যাক্ট। তাহলে যেহেতু রেডিয়াসটা যদি তোমার আর হয় তাহলে 2 পাই আর এইটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি কতখানি লেন্থ অ্যাকচুয়ালি কভার হচ্ছে, তাকে গামা দিয়ে গুণ করলে তোমার ফোর্সটা হচ্ছে, এই ফোর্সটা ট্যানজেন্সিয়ালি কাজ করে এই বরাবর, তাহলে ভার্টিক্যাল কম্পোনেন্ট যেটা হয় 2 পাই আর গামা ইন্টু কস থিটা, এইটা ঠিক আছে। আর এবারে যেটা কথা হচ্ছে যে আপওয়ার্ড ফোর্স যদি শুধু থাকতো তাহলে তো এই লিকুইড হাইটটা বাড়তে 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 বেরিয়েই চলতো, কিন্তু একটা সময় পর একটা থেমে গেল কেন? থেমে গেল তার কারণটা হচ্ছে যে এই 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 আপওয়ার্ড ফোর্সটার জন্য লিকুইড কালামটা উপরে উঠছে, তার মানে কি এর একটা ওজন আছে নিচের দিকে। তাহলে এই যে ওজন যেটা ডাউনওয়ার্ড ফোর্স দিচ্ছে, এই ডাউনওয়ার্ড ফোর্স এফ ডাউন, সেটা কি হচ্ছে, সেটা বেসিক্যালি জাস্ট যে লিকুইডটা তার ওজন, লিকুইডের ওজন হচ্ছে এমজি। আর এমজিটা কতটা হবে, আর এমজিটা কতটা হবে যদি এই যার ভলিউমটা তোমার ভি হয়, এই যে পুরো ভলিউমটা, ভলিউম অফ দ্য লিকুইড আর কি, এইটা মানে এইখানে এই যেটা মানে এইখান থেকে যেটা এক্সেস আর কি, এই ভলিউমটা যদি তোমার ভি হয় তাহলে ভি ইন্টু ডেনসিটি ইন্টু জি এই জিনিসটা, তার মানে অ্যাট ইকুইলিব্রিয়াম কি হচ্ছে তোমার আপওয়ার্ড ফোর্স আর ডাউনওয়ার্ড ফোর্স সমান হয়ে যাবে 2 পাই আর গামা কস থিটা, এটা হচ্ছে ভি রো ইন্টু জি। এই ধরনের একটা ইকুয়েশন তোমার পাওয়ার কথা। ভিটা হচ্ছে যতখানি ক্যাপিলারি রাইজ হয়েছে তার মধ্যে যে ভলিউমটা সেটা আমি তোমার ভি ধরে নিচ্ছি। আচ্ছা এবারে ধরো যদি এমন হয় যে ইফ এইচ বি দা ম্যাগনিটিউড অফ ক্যাপিলারি রাইজ, ক্যাপিলারি রাইজ যদি এইচটা ম্যাগনিটিউড অফ দ্য ক্যাপিলারি রাইজ হয়, আর অ্যাভয়েডিং বা নেগলেক্টিং বলা হয়, neglecting the volume error due to curvature, হ্যাঁ মানে আমি ধরো এইখান থেকে এইখান থেকে এই পর্যন্ত এই হাইটটা আমি এইচ বলছি, ধরো এইখান থেকে শুরু করে এই যে হাইটটা এইচ, তাহলে এই যে এইটুকু জায়গায় যে ভলিউমটা আছে না, এই ভলিউমটা নেগলেক্ট করছি, নেগলেক্টিং দা ভলিউম এরা ডিউ টু কার্ভেচার, সেটাকে তুমি করো তাহলে এই যে ভিটা কত হবে পাই আর স্কোয়ার ইন্টু এইচ, মানে যেখানে আরটা হচ্ছে রেডিয়াস অফ দ্য ক্যাপিলারি, আরটা হচ্ছে রেডিয়াস অফ দ্য ক্যাপিলারি, এইখানে বলা ভালো আরটা হচ্ছে রেডিয়াস অফ দ্য ক্যাপিলারি। এটা তাহলে দেখো ভিটাকে পাই আর স্কোয়ার ইন্টু এইচ এটা তুমি লিখতে পারো, মানে আমি কি করছি না এইখানে যে ভলিউমটা আছে না এইটুকু ভলিউম জাস্ট নেগলেক্ট করছি, হাইট যেটা এই হাইটটাকে তোমার এইচ হয় আর রেডিয়াস অফ দ্য ক্যাপিলারি যদি আর হয় তাহলে পাই আর স্কোয়ার ইন্টু এইচ, এইটা তোমার ভলিউমটা এইটা হতে পারে। তাহলে দেন কি দাঁড়াবে, দেন দেখো 2 পাই আর গামা কস থিটা, এটা হয়ে যাচ্ছে ভি এর জায়গায় পাই আর স্কোয়ার এইচ বসিয়ে দিলাম, রো ইন্টু জি বসিয়ে দিলাম, তো সেইখান থেকে দেখো কেটে কুটে যাচ্ছে সব অনেক কিছু, কেটে কেটে গিয়ে গামাটা হয়ে গেল হচ্ছে তোমার এখানে কি কি কাটলো, নিচে হচ্ছে 2g গামাটা হচ্ছে 2 গামা কস থিটা বাই রো জি আর, 2 গামা কস থিটা ডিভাইডেড বাই রো জি আর।
এই একটা জিনিস তোমার দাঁড়িয়ে গেল। তো ক্যাপিলারি রাইজ যে এক্সপ্রেশনটা বেরোলো সে 2 গামা কস থিটা বাই হচ্ছে তোমার রো জি আর, এখান থেকে তুমি পেয়ে গেলে। আচ্ছা এবারে আগের সঙ্গে এইটা যদি তোমাকে মেলাতে হয় সেটা হচ্ছে যে থিটাটা যদি খুব স্মল হয়, মানে ধরো জলকে যখন গ্লাসের উপরে তুমি রাখছো তখন এই কন্ট্যাক্ট অ্যাঙ্গেলটা খুব কম বলে কস থিটাটা প্রায় 1 এর কাছাকাছি তুমি করে দিতে পারো। দেন গামাটা তোমার জাস্ট এখানে কস থিটার জায়গায় 1 বসিয়ে দিয়ে, হ্যাঁ সরি এইচটা, গামাটা কেন এইচটা কতখানি হাইটটা উঠবে আর কি, তো এইচটাকে তুমি জাস্ট 2 গামা বাই রো জি আর এইরকম ভাবে অ্যাপ্রক্সিমেট করে নিউমেরিক্যাল ক্যালকুলেশন গুলো করতে পারো। তাহলে এবার আমি মডিফিকেশনটা আনবো। তাহলে প্রথম দেখো কি বলছি, এই অল্টারনেটিভ অ্যাপ্রোচ যেটা করা হলো সেটা হচ্ছে এই যে তোমার সারফেস টেনশন, তার জন্য একটা তোমার ফোর্স তুমি পেতে পারো, সেটা হচ্ছে একটা কাঁচের তৈরি ক্যাপিলারি অফ রেডিয়াস আর যদি জলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, তার কন্ট্যাক্ট অ্যাঙ্গেল হচ্ছে থিটা। এবারে এই যে এ বরাবর মানে ট্যানজেন্সিয়াল একটা ফোর্স কাজ করছে যেটা 2 পাই আর ইন্টু গামা, তার ভার্টিক্যাল কম্পোনেন্টটা হয়ে যাচ্ছে 2 পাই আর গামা কস থিটা। ঠিক আছে, এটা তাহলে আপওয়ার্ড ফোর্স যেটা পাচ্ছ তুমি 2 পাই আর গামা কস থিটা। ডাউনওয়ার্ড ফোর্সটা কি না, এই মানে লিকুইডটার রাইজ যখন হয়ে যাচ্ছে তাহলে এক্সেস যতখানি হাইট সে উঠলো তার যে করসপন্ডিং সেই জায়গার মধ্যে যে ওজনটা আছে সেই ওজনটা তোমার ডাউনওয়ার্ড ফোর্স কাজ করবে। এই যে এর ভলিউমটা, সেই ভলিউমে যদি ভি হয় ভি ইন্টু রো জি, সেটা হয়ে যাবে ডাউনওয়ার্ড ফোর্সটা। তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম এই সিচুয়েশনটা তোমার আসছে। ঠিক আছে, আর এবারে যদি আমি ধরে নিই এই যে স্মল কার্ভেচারের জন্য ভলিউম যেটা সেটাকে তুমি জাস্ট নেগলেক্ট করো, তাহলে তুমি জাস্ট লিখতে পারো ভলিউমটা পাই আর স্কোয়ার ইন্টু এইচ। তো পাই আর স্কোয়ার ইন্টু এইচ এগুলো তুমি ধরে নাও, তাহলে সেইখান থেকে এইচটা পেয়ে গেলে 2 গামা কস থিটা বাই রো জি আর। নিউমেরিক্যাল ক্যালকুলেশন করার সময় তোমাকে আর বলে দেওয়া থাকবে, গামা বলে দেওয়া থাকবে, রো বলে দেওয়া থাকবে, তার সঙ্গে তুমি দেখো যে কন্ট্যাক্ট অ্যাঙ্গেলটা বলে দেওয়া আছে কি নেই। যদি কন্ট্যাক্ট অ্যাঙ্গেল বলে দেওয়া থাকে তাহলে এই ফর্মুলা দিয়ে নিউমেরিক্যাল প্রবলেমগুলোকে করবে। না হলে অনেক প্র্যাকটিক্যাল পারপাসেই তুমি দেখতে পাবে যে থিটাটা যদি খুব ছোট হয়ে যায় তাহলে কস থিটাটা ইজ টু 1 হয়ে যায় বলে এইচটা জাস্ট তুমি মানে কস থিটাটা 1 করে দিলে এইচটাকে 2 গামা বাই রো জি আর, সেইভাবে তুমি ফর্মুলাটাকে এটাকে করতে পারো, ডেরিভেশনটাকে করে ফেলতে পারো। আচ্ছা এবারে আমি একটুখানি কারেকশন নিয়ে আসবো। এবারে কারেকশনটা কিরকম দেখো, তাহলে এই যে জায়গাটা মানে জাস্ট যে মুখটার কথা বলা হচ্ছে আর কি, আর এই জায়গাটা তো এরকম দেখতে, এরকম দেখতে। আচ্ছা আমি যখন হাইট যখন ক্যালকুলেট করেছি এইখান থেকে মানে এইটা ধরো লিকুইড লেয়ারটা ছিল, এইটা ছিল, এই হাইটটাকে আমি জাস্ট এইচ বলেছিলাম, এবং এই যে জায়গাটা, এই যে জায়গাটা তার ভলিউমটা সেই জন্য কি ছিল না পাই আর স্কোয়ার ইন্টু এইচ ছিল। এবার তার সঙ্গে সঙ্গে কিন্তু খেয়াল রাখতে হবে যে এই যে জায়গাটা আমি বাদ দিচ্ছি, এই যে ভলিউমটা, এই ভলিউমটা আমার ক্যালকুলেট করার কথা উচিত। ঠিক আছে, আচ্ছা ওই ভলিউমটা কতটা হবে সেই ভলিউমটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। এই ভলিউমটা কতটা হবে, আর এই ভলিউমটা কতটা হবে সেটাকে করার জন্য আমি যেটা অ্যাজিউম করে নিচ্ছি সেটা হচ্ছে এই যে রেডিয়াস অফ কার্ভেচার, অ্যাজিউমিং রেডিয়াস অফ কার্ভেচার ইকুয়াল টু রেডিয়াস অফ ক্যাপিলারি। রেডিয়াস অফ কার্ভেচার, রেডিয়াস অফ ক্যাপিলারি এই দুটোকে ধরো ফর দ্য টাইম বিং তুমি সমান করে দিচ্ছ। রেডিয়াস অফ কার্ভেচার, রেডিয়াস অফ ক্যাপিলারি যদি তুমি সমান করে দাও তাহলে এইটা কিন্তু তোমার একটা স্ফিয়ারের মতো রিজিয়ন হয়ে যাচ্ছে, হ্যাঁ, যা রেডিয়াসটা তোমার বেসিক্যালি আর, বা এই যে রেডিয়াসটা সেটা বেসিক্যালি তোমার আর। তাহলে এই যে ভলিউমটা কতটা হবে, এই যে ভলিউমটা দেখো, এই ভলিউমটা যদি ডেল্টা ভি বলি সেটা হচ্ছে হাফ ইন্টু 4/3 পাই আর কিউব। তাহলে এই যে আর রেডিয়াসের যে স্ফিয়ারটা তার ভলিউমের অর্ধেক, সরি অর্ধেকটাকে বিয়োগ করবো আলটিমেটলি,
ওইটুকু ভলিউম কি করে ক্যালকুলেট করবো? দেখো এই যে ভলিউম, এই যে হাইটটা, এই হাইটটা তো আর, এই যে সিলিন্ডারটা, মানে আমি বলছি এইখান থেকে এইখান থেকে এইখান থেকে এইখান থেকে এই ভলিউমটা কতটা? এই ভলিউমটা বেসিক্যালি একটা সিলিন্ডার যার রেডিয়াসও আর হাইটও আর, এইটা মাইনাস এই যে ভেতরের পার্টটা আছে, ভেতরের পার্টটা যেটা বেসিক্যালি একটা স্ফিয়ারের অর্ধেকটা ভলিউম আর কি, সেটা কত হবে না 1/2 ইন্টু 4/3 পাই আর কিউব, এই পার্টটা। তাহলে কি হচ্ছে পাই আর কিউব মাইনাস 2/3 পাই আর কিউব, তার মানে এটা হয়ে যাচ্ছে কত 1/3 পাই আর কিউব। মানে অ্যাডিশনাল যে ভলিউমটা যেটা আমাকে অ্যাকচুয়ালি ইনকর্পোরেট করা উচিত সেটা হচ্ছে তোমার 1/3 পাই আর কিউব, এরকম একটা পার্ট তোমার এক্সট্রা ইনক্লুড করা উচিত। তার মানে আলটিমেটলি ভি যখন আমি ক্যালকুলেট করছি সেটা পাই আর স্কোয়ার এইচ তো ছিল, তার সঙ্গে কিন্তু এই 1/3 পাই আর কিউব এই পার্টটাকে কিন্তু তোমাকে আলটিমেটলি নিতে হচ্ছে। তার মানে এটাকে আমি এইচ প্লাস r/3 ইন্টু পাই আর স্কোয়ার, এটা। তাহলে এবারে কি হচ্ছে, তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম ওই যে হলো 2 পাই আর গামা কস থিটা, এই যে পার্টটা, এটা যে ভি পাই আর স্কোয়ার ভি রো ইন্টু জি, এটা করতে হবে। সেইখান থেকে তুমি যেটা পাবে বেসিক্যালি এইচ না করে এইচ প্লাস r/3, সেটা তুমি পেয়ে যাবে 2 গামা কস থিটা বাই এইটা কত হলো, এই যে ছিল কত 2 গামা কস থিটা বাই রো জি আর, রো জি আর, এটা। হ্যাঁ, বা এটাকে এইরকম ভাবে লিখলে আরেকটু হয়তো ভালো হবে। তুমি ধরো এটাকে যদি এরকম করে নিয়ে আসো যে তুমি 1 প্লাস r/3h ইন্টু এইচ ইন্টু পাই আর স্কোয়ার, এই ফর্মুলা যদি তুমি লেখো, মানে এটা আসলে অত আর দরকার নেই, এখান থেকে লিখে দিতে পারি। এইটা তো আমি এইটা একটা ফর্মুলা মনে রাখার সুবিধা আর কি, মানে যেটা এইচ ছিল এইচটার সঙ্গে তোমার জাস্ট এরকম একটা পার্ট জাস্ট জুড়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, এইচ ছিল এইচ প্লাস r/3 এরকম একটা পার্ট তোমার জাস্ট জুড়ে যাচ্ছে। হ্যাঁ, মানে কেউ যদি এটাকে এইচ ক্যালকুলেট করতে যায়, শুধু এইচ ক্যালকুলেট করতে গেলে তোমাকে যেটা করতে হবে এটা যেটা ভাগ হয়ে যাবে, মানে এখান থেকে এইচ ক্যালকুলেট করতে গেলে 2 গামা কস থিটা ডিভাইডেড বাই রো জি আর ইন্টু 1 প্লাস r/3h, এরকম একটা পার্ট তোমাকে জাস্ট অ্যাডিশনালি নিতে হচ্ছে। ঠিক আছে, বোঝা গেল এটা? তাহলে এইটা অনেক সময় ওই এই কারেকশনটা করতে, মানে নিউমেরিক্যাল প্রবলেম করার সময় কারেকশনটা ইউজুয়ালি লোকে ইউজ করে না, কারণ আলটিমেটলি এটা দাঁড়ায় না যে এই যে ফাইনাল ফর্মুলাটা, মানে তুমি দেখবে যে আরটা অ্যাকচুয়ালি মাস মাস লেস দ্যান এইচ হয়। এটা মানে যে ক্যাপিলারিটি তুমি ইউজ করো তার যে রেডিয়াসটা সেইটা হচ্ছে ক্যাপিলারি হাইট, মানে যতক্ষণ রাইজ হলো তার তুলনায় অনেক অনেক ছোট এইটা হয়, মানে ইউজুয়ালি কিন্তু এইটা হয়। এটা হয়ে যায় বলে সেইখান থেকে তুমি অ্যাকচুয়ালি এটাকে লিখতে পারো এইচটা এই যে 2 গামা কস থিটা বাই রো জি আরটা, এইটা কিন্তু তুমি সবসময় ইউজ করতে পারো। আর দেখো তাহলে অল্টারনেটিভ ডেরিভেশনে তুমি প্রথমে ডেরিভেশনটাকে করে ফেলেছিলে, কিন্তু এখানে যেটা কথা সেটা হচ্ছে এই যে ভলিউমটা, মানে যে আমি ওয়েটটার সঙ্গে তো আপওয়ার্ড ফোর্সটাকে আমি সমান করব, ওয়েটটার জন্য ডেনসিটি ইন্টু ভলিউম ইন্টু জি তোমাকে করতে হবে। এই ভলিউমটা যদি আমি এই যে স্মল ভলিউম যেটা আছে আর কি, এই যে কালো করে দেখা হয়েছে এই পার্টটা যদি বাদ দিয়ে একদম সরাসরি 2 গামা কস থিটা বাই রো জি আর হয়ে যাচ্ছে। আর ওই ভলিউমটাকে তুমি ইনকর্পোরেট করো এবং যেখানে তুমি অ্যাজিউম করে দিচ্ছ রেডিয়াস অফ কার্ভেচার আর রেডিয়াস অফ ক্যাপিলারি তোমার একই হয়ে যাচ্ছে, তখন ওই ইকুয়েশনটা একটুখানি মডিফাইড হয়ে যাচ্ছে। মডিফাইড হয়ে গিয়ে যেখানে তোমার এইচ ছিল সেই এইচটা হচ্ছে এইচ প্লাস r/3 হয়ে যাচ্ছে। এটা ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এইটা ঠিক আছে। তাহলে এই যে আর এই যে ইকুয়েশনটা, এই যে এইচ ইকুয়াল টু 2 গামা কস থিটা বা ইত্যাদি এই যে ইকুয়েশনগুলো, এই ইকুয়েশনগুলোকে বলে টেটে ইকুয়েশন। মানে তোমাদের সিলেবাসে এই ইকুয়েশনগুলোর নাম টাম এগুলোকে ইউজ করে না, কিন্তু দেখবে কোথাও মানে ফিজিক্সের বইটি যদি দেখো তাহলে দেখবে এই টাইপের ইকুয়েশনগুলো না বিভিন্ন ইকুয়েশনের বিভিন্ন রকমের নাম আছে। এই যে ইকুয়েশনটা সেই ইকুয়েশনটার একটা নাম আছে যাকে বলা হচ্ছে টেটে ইকুয়েশন, TATE, টেট।
স্টেট ইকুয়েশন। ঠিক আছে? স্যার, হ্যাঁ বলো। তাহলে ক্যাপিলারি ডিপ্রেশনের ওখানে আমরা দেখছি যে পিভি ইজ গ্রেটার দেন পিডি, তার জন্য ওই ক্যাপিলারির বাইরের পোর্শনটা রাইজ করছে। হুম বাট পিভি যেহেতু গ্রেটার দেন পিডি, তাহলে তো একটু তো ডিপ্রেশনও হওয়া উচিত, মানে ক্যাপিলারির ভেতরের যে পোর্শনটাতে। হ্যাঁ মানে মানে অ্যাপারেন্টলি হ্যাঁ হচ্ছে হ্যাঁ না, হ্যাঁ বলছেন হবে ওই হবে, হালকা তো ডিপ্রেশন ঠিকই হবে। বলেছো। হ্যাঁ মানে হবে মানে কি, হয়ে তোমার আলটিমেটলি মানে তোমার আলটিমেটলি তুমি ইকুইলিব্রিয়ামে এই সিচুয়েশনটা দেখতে পাবে, তাই তো? অবভিয়াসলি মানে হুম ভেতর থেকে লিকুইডটা বাইরে চলে যাচ্ছে, তাহলে ভেতরটা একটুখানি কমবে, বাইরে একটুখানি বাড়বে করে ইকুইলিব্রিয়ামে একটা ডিফারেন্স তৈরি হবে। ঠিক আছে ব্যাপারটা? হুম। মানে হ্যাঁ। এক্ষেত্রেও যেটা ছিল, এক্ষেত্রেও ধরো এক্ষেত্রে এইটা যখন উপরে উঠছে মানে বাইরেটা কিন্তু একটুখানি হলেও কমছে, কারণ ওই হুম লিকুইডটা আমি পেলাম কোথা থেকে, তাহলে এইখান থেকে নিশ্চয়ই যাচ্ছে বলে তো। তাহলে এইটা একটু কমছে, এইটা একটু বাড়ছে, ওভারঅল ইকুইলিব্রিয়ামের সিচুয়েশনটা এরকম দেখতে হচ্ছে। হুম, ঠিক আছে। ঠিক আছে, এইটা হলো। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট ল, জুরিনস ল। আচ্ছা জুরিনস লটা কি বলছে দেখো, দেখো তুমি যদি টেটেস লটাকে দেখো, টেটের লটা কি বলছে যে তোমার এইচটা সেটা হচ্ছে 2 গামা কস থিটা বাই রো জি ইন্টু আর। তাহলে এইখান থেকে যদি এইচ ইন্টু আরটাকে করো তাহলে কত হচ্ছে 2 গামা কস থিটা ডিভাইডেড বাই রো ইন্টু জি। খেয়াল করে দেখো যে তুমি যত সরু ক্যাপিলারি নেবে, রেডিয়াস অফ দ্য ক্যাপিলারি যত কম হবে, ক্যাপিলারি রাইজটা কিন্তু তত বেশি হবে। এবং এমন করে তুমি ধরো দুটো ক্যাপিলারি কনসিডার করেছে, একটা রেডিয়াস কম একটা রেডিয়াস বেশি, তাহলে যখন রেডিয়াসটা আর ইকাল টু আর ওয়ান, তখন ক্যাপিলারি রাইজটা ধরে নেওয়া হয়ে গেছে এইচ ওয়ান। তখন আর ইকাল টু আর টু, তখন ক্যাপিলারি রাইজটা হয়ে গেছে তোমার এইচ টু। যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এই লটা তোমার বলে দিচ্ছে যে এইচ ওয়ান আর ওয়ান আর এইচ টু আর টু এই গুণফলটা কিন্তু তোমার বেসিক্যালি সমান হবে। কারণ দেখো ডান দিকে যে কোয়ান্টিটিগুলো আছে, ধরো আমি যদি জল আর কাঁচ আমি কনসিডার করি, জল আর কাঁচের মধ্যে সারফেস টেনশন ফিক্স, তার কন্ট্যাক্ট অ্যাঙ্গেল ফিক্স, জলের ডেন্সিটি ফিক্স, আর জি তো ইউনিভার্সাল কনস্ট্যান্ট। সেই জন্য তোমার যদি দুটো ডিফারেন্ট রেডিয়াসের ক্যাপিলারি নাও, তা দুটো ডিফারেন্ট রেডিয়াসের ক্যাপিলারিতে সার্টেনলি ক্যাপিলারি রাইজটা ডিফারেন্ট ডিফারেন্ট হবে। যখন রেডিয়াসটা আর ওয়ান তখন যদি ক্যাপিলারি রাইজটা এইচ ওয়ান হয়, যখন রেডিয়াসটা আর টু, যখন ক্যাপিটাল রাইজ যদি এইচ টু হয়, তাহলে এইচ ওয়ান আর ওয়ান ইকুয়াল টু এইচ টু আর টু। তাহলে তোমার মাথায় রাখতে হবে। ঠিক আছে? তাহলে এই যে লটা, এই লটাই তোমার বেসিক্যালি জুরিনস ল। ঠিক আছে, এটা হচ্ছে তোমার জুরিনস ল। আর যদি তুমি আরেকটু কেয়ারফুলি করো, তাহলে মোর মানে অ্যাকিউরেটলি যদি তুমি দেখো আর কি, তখন মোর অ্যাকিউরেটলি এইচ তোমার ভাবলে হবে না, এইচ ইন্টু ওয়ান প্লাস মানে বা এইচ প্লাস আর বাই থ্রি, এইটা ইন্টু আর, এইটা তখন কনস্ট্যান্ট করতে হবে, কারণ এইচটা তখন মডিফাইড হয়ে যাচ্ছে। এই যে আমি যখন এই কারেকশনটাকে ধরবো, তখন এইচটা মডিফাইড হয়ে গিয়ে এইচ প্লাস আর বাই থ্রি হয়ে যাচ্ছে, তখন জুরিনস লটা হচ্ছে তোমার এরকম সিচুয়েশনে দাঁড়িয়ে যাবে। বুঝেছে? এটা মাথায় রাখতে হবে। বোঝা গেল? ঠিক আছে তো? তো দেখো তাহলে এই যে ক্যাপিলারি রাইজ, ক্যাপিলারি ডিপ্রেশন, সেই রিলেটেড জায়গাগুলো, এখান থেকে প্রচুর নিউমেরিক্যাল প্রবলেম পড়ে। এইটা যদি বুঝতে কোনো অসুবিধা হয় তোমায় আমায় বল। আচ্ছা, ঠিক আছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট একটা জিনিস তোমাদের থাকে প্র্যাকটিক্যালের জন্য, যে ডিটারমিনেশন অফ সারফেস টেনশন। টেনশন ইউজিং স্ট্যালাগমোমিটার। আচ্ছা, স্ট্যালাগমোমিটার মানে একটা যন্ত্র আছে, এটা তুমি তোমাদের প্র্যাকটিক্যাল গুলো হচ্ছে না, প্র্যাকটিক্যাল গুলোতে দেখবে তোমাদের আছে। ধরো এরকম একটা থাকে,
এরকম একটা তোমার যন্ত্র নেওয়া হয় আর কি, এই যন্ত্রটার নাম হচ্ছে স্ট্যালাগবোমিটার। আসলে যেটা হয় এই জায়গাটা না, এই জায়গাটা তোমার এরকম দেখতে বটে, এইখানে কিন্তু তোমার যেটা আছে এটা একটা ক্যাপিলারি লাগানো আছে আর কি, এখানে একটা ক্যাপিলারি আছে, ক্যাপিলারি, ঠিক আছে। আচ্ছা, এবারে এই যে মুখটা ধরো, এটা হচ্ছে, এটাকে বলে স্ট্যালাগমোমিটার, ঠিক আছে। আচ্ছা, এবারে যেটা কথা হচ্ছে যে এই মুখটা রেডিয়াস যদি তোমার আর হয়, তাহলে 2 পাই আর হচ্ছে আমার লেন্থটা ইন্টু গামা। এইটা হচ্ছে একটা ফোর্স, যেটা আপওয়ার্ড ফোর্স ডিউ টু সারফেস টেনশন। এটা হচ্ছে তোমার আপওয়ার্ড ফোর্স ডিউ টু সারফেস টেনশন। সারফেস টেনশন আপওয়ার্ড ফোর্স 2 পাই আর ইন্টু গামা। আচ্ছা, এবারে এই যদি তোমার ক্যাপিলারিটা সরু হয়, তখন তুমি দেখবে যে এই যে জলটা পড়বে না, সেই জলটা হচ্ছে ড্রপ ওয়াইজ পড়বে, এইভাবে করে একটা ড্রপ তৈরি হলো, করে ড্রপ ওয়াইজ কিন্তু জলটা তোমার পড়বে। আর এবারে যেটা হয় যে তুমি যদি একটা বুলেট বা কিছু ইউজ করো, তখন কি খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে জলটা পড়ে যায়, কিন্তু তুমি ফ্লোটাকে যদি খুব স্লো করে দাও, দেখবে একটা বুলেট তার মুখটাকে আটকে যদি ফ্লোটাকে প্রচন্ড স্লো করো, তখন দেখবে ড্রপ ওয়াইজ পড়ে। আসলে ড্রপটা আটকে থাকতে চায় সারফেস টেনশনের জন্য, এই আপওয়ার্ড ফোর্সের জন্য, আর ড্রপটা পড়তে থাকে তার ওজনের জন্য। এই যে ড্রপটা পড়ছে তার মাস যদি এম হয়, তাহলে এই এম জিটা হচ্ছে তোমার ডাউনওয়ার্ড ফোর্স, ডাউনওয়ার্ড ফোর্স এইটা। তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম, মানে যখন তোমার ড্রপটা অ্যাকচুয়ালি তৈরি হবে, তখন কি হবে না, 2 পাই আর গামা দিস শুড বি ইকুয়াল টু এম জি। কিন্তু এখানে একটু খেয়াল রাখতে হবে, এই 2 পাই আর গামা তার সঙ্গে একটা কস থিটা কম্পোনেন্ট থাকা উচিত ছিল। এই কস থিটা কম্পোনেন্ট যেটা থাকা উচিত ছিল, সেইটা হচ্ছে তোমার বেসিক্যালি ওই গ্লাস এবং যে লিকুইডটা তুমি নিচ্ছ তাদের মধ্যে কন্ট্যাক্ট অ্যাঙ্গেলটা। আমরা কাজ করছি যে এইটার এই কোনো কস থিটা বা ইত্যাদি না ইউজ করে আমরা ফাই বলে একটা জিনিস ইউজ করছি। এই ফাইটা, মানে এই ফাইটা, এইটা অ্যাকচুয়ালি দেখা যায়, এইটা তোমার ওই মানে মানে এটা যদি এক একটা ড্রপ তার রেডিয়াসটা আর হয়, সরি মানে আরটা হচ্ছে তোমার এই ক্যাপিলারি রেডিয়াসটা যদি আর হয়, আর একটা লিকুইড ড্রপ তার যদি ভলিউম তোমার ভি হয়, তাহলে এইটা এই এই ফাইটা যে ফাংশন অফ আর বাই ভি টু দি পাওয়ার 1/3। মানে বেসিক্যালি ফাই একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট একটা নাম আছে, একে বলে হারকিন্স ব্রাউন কনস্ট্যান্ট, হারকিন ব্রাউন কনস্ট্যান্ট। মানে ব্যাপারটা হচ্ছে যে 2 পাই আর গামা তার সঙ্গে আরো এটা ওটা ফ্যাক্টর থাকবে, যে ফ্যাক্টরটা থাকবে বেসিক্যালি হচ্ছে তোমার কস থিটা একটা ফ্যাক্টর থাকবে। কস থিটা এই যে কন্ট্যাক্ট অ্যাঙ্গেলটা, সেই কন্ট্যাক্ট অ্যাঙ্গেলটা সেটা বেসিক্যালি অ্যাকচুয়ালি ভ্যারি করে মানে হচ্ছে যে আমি আগের ক্ষেত্রে যখন ক্যাপিলারি রাইজ বা ইত্যাদি করছিলাম না, তখন কি হচ্ছে এই যে কন্ট্যাক্ট অ্যাঙ্গেলটা ফিক্সড, কারণ এটা হচ্ছে অনেক লম্বা। হ্যাঁ, এবারে যখন ড্রপ তৈরি হবে তোমার, তখন কি হচ্ছে প্রথমে কন্ট্যাক্ট অ্যাঙ্গেলটা কম ছিল, কিন্তু ওয়েট যখন বেড়ে যাবে তখন কন্ট্যাক্ট অ্যাঙ্গেলটা আস্তে আস্তে বেড়ে যাবে। সেই জন্য এইখানে যদি আমি কস থিটা রাখতাম, তাহলে কস থিটাটা ভ্যারি করতো। সেখানে তার বদলে হচ্ছে আমি একটা কনস্ট্যান্ট লিখে দিলাম ফাই, যে ফাইটা কিন্তু দেখবে নির্ভর করবে যে তুমি ক্যাপিলারি যেটা নিচ্ছ তার রেডিয়াসের উপরে, এবং যে লিকুইড ড্রপটা তৈরি হচ্ছে সেই লিকুইড ড্রপটা হচ্ছে ভলিউমের উপরে, ঠিক আছে, সেটা নির্ভর করবে। তাহলে জাস্ট ফাইটা হচ্ছে এই যে ফাংশন অফ ওই আর বাই ভি টু দি পাওয়ার 1/3 এইটা। তাহলে এই যে ইকুয়েশনটা হলো 2 পাই আর গামা ইন্টু ফাই, সেটা হচ্ছে এম জি এইটা। তাহলে এই ইকুয়েশনটা আমি অ্যাকচুয়ালি ইউজ করব তোমার ওই সারফেস টেনশন বের করার জন্য। আচ্ছা, আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে ড্রপ কাউন্ট মেথড। আচ্ছা, ড্রপ কাউন্ট মেথড ব্যাপারটা কিরকম না, তোমার একটা দুটো দাগ দেওয়া থাকে, ধরো এইখানে একটা দাগ দেওয়া থাকে, এখানে একটা দাগ দেওয়া থাকে। আচ্ছা, এইখানে কি করছে, এইখানে একটা তোমার রাবার টিউব আছে। হ্যাঁ, তুমি শাক করবে, শাক করে লিকুইডটা উপরে তুলে নেবে, উপরে তুলে নিয়ে এইখান থেকে এই পর্যন্ত পড়তে কি সময়টা লাগছে, সেই সময়টা, সময়টা না, এইখান থেকে এই পর্যন্ত পড়তে ওটা কতগুলো ড্রপ হলো সেই ড্রপটা তুমি কাউন্ট করবে। তুমি দেখো কি বলছি না, এইখান থেকে এই পর্যন্ত এই টোটাল ভলিউমটা যদি ভি হয়, তাহলে একটা ড্রপের ভলিউম অফ এ সিঙ্গেল ড্রপ, সেটা কি হবে, টোটাল ভলিউমটাকে তুমি জাস্ট টোটাল নাম্বার অফ ড্রপস দিয়ে তুমি ভাগ করে দিলে, যেখানে এনটা হচ্ছে টোটাল নাম্বার অফ ড্রপস, মানে
মানে ভিসকোসিটি ক্যালকুলেট করার সময় টাইম ক্যালকুলেট করতে হয়, সারফেস টেন্সার ক্যালকুলেট সময় ড্রপ কাউন্ট করতে হয়। তাহলে আমার যদি এই দাগ থেকে এই দাগ, যে দাগটা আমি দেখবো তার ভলিউমটা তোমার ভি হয়, এটা 10 ml বা 20 ml ইত্যাদি হয়। এবারে আমি জাস্ট এই টোটাল এইখান থেকে এই পর্যন্ত পড়তে কতগুলো ড্রপ পড়লো আমি জাস্ট গুনবো। তাহলে টোটাল ভলিউমকে জাস্ট যদি টোটাল নাম্বার অফ ড্রপ দিয়ে ভাগ করে দাও, তাহলে একটা ড্রপের ভলিউম তোমার হয়ে গেল। ঠিক আছে তো? তাহলে যখন তুমি এই 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 ইকুয়েশনে এমটাকে লিখছো, এমটা অ্যাকচুয়ালি কি? এমটা হচ্ছে তোমার একটা ড্রপের ভলিউম ইন্টু রো ইন্টু জি, সেটা সমান কি হবে? ভি বাই এন রো ইন্টু জি। এবার বসিয়ে দাও, বসিয়ে দিলে কি দাঁড়াচ্ছে না 2 পাই আর গামা ইন্টু ফাই, এইটা হয়ে গেল তোমার। এখানে এম এর জায়গায় বসালাম ভি বাই এন রো ইন্টু জি, ভি বাই এন রো ইন্টু, ও এমটা তো জিটা থাকবে না, সরি, এম ক্যালকুলেশনে জিটা তোমার লাগবে না, ওইটা এটা হচ্ছে এম এর জায়গায় তুমি এম এর জায়গায় ভি বাই এন ইন্টু রো বসিয়ে দিলে, তাহলে ভি বাই এন ইন্টু রো ইন্টু জি এটা হয়ে গেল। ঠিক আছে? আর এবারে এই যে কাজটা ধরো তুমি দুটো লিকুইড দিয়ে করো, তাহলে জলের জন্য যদি করো ফর ওয়াটার কি হবে? 2 পাই আর গামা ফর ওয়াটার ফাই ফর ওয়াটার ইকুয়াল টু ভি নাম্বার অফ ড্রপস অফ ওয়াটার ডেন্সিটি অফ ওয়াটার ইন্টু জি। আর ফর আননোন লিকুইড এটা হবে 2 পাই আর গামা ফর দ্য আননোন লিকুইড into phi for the unknown liquid equal to v by number of drops of unknown liquid density of the unknown liquid into g। এটা 1 নম্বর, এটা 2 নম্বর। এবারে ধরে নেওয়া হয় যে phi H2O এইটা আর phi লিকুইড এরা খুব কাছাকাছি হয়। কাছাকাছি যদি হয় তাহলে এটা দাঁড়াবে গামা লিকুইড বাই গামা ওয়াটার। আমি রেশিও করছি, এটা কি হয়ে যাচ্ছে? সেটা হচ্ছে রো লিকুইড বাই রো ওয়াটার উপরে এন ওয়াটার বাই হচ্ছে এন লিকুইড। এটা এইটাকে এটা বেরোলো, সেইটা তোমার দেখো রিলেটিভ সারফেস টেনশনটা তোমার বেরিয়ে গেল। দিস ইজ দ্য রিলেটিভ সারফেস টেনশন। রিলেটিভ সারফেস টেনশন অফ এ লিকুইড উইথ রেসপেক্ট টু ওয়াটার, সেটা তুমি এইখান থেকে বের করে ফেলতে পারছো। তাহলে এইখান থেকে যদি গামা ফর দ্য লিকুইড তুমি বের করতে চাও, দেখো এই লিকুইডের ডেনসিটি বা জলের ডেনসিটি মানে কি? তোমার লিকুইডের স্পেসিফিক গ্র্যাভিটি into number of drops of water by number of drops of unknown liquid into surface tension of water। এইখান থেকে তুমি অ্যাবসলিউট সারফেস টেনশনটাকে বের করতে পারবে। তাহলে দেখো রিলেটিভ সারফেস টেনশন বা অ্যাবসলিউট সারফেস টেনশন তোমাকে বের করতে হয়। স্পেসিফিক গ্র্যাভিটি অফ দ্য লিকুইড তোমার লাগছে, নাম্বার অফ ড্রপস অফ ওয়াটার লাগছে, মানে জল দিয়ে তোমার কত ড্রপ তৈরি হচ্ছে সেটা দেখে নেওয়া একবার, লিকুইড দিয়ে কত ড্রপ তৈরি হচ্ছে সেটা একবার দেখে নেওয়া, আর তোমার জলের সারফেস টেনশন তার লিটারেচার ভ্যালু বলে দেওয়া থাকবে। তাহলে এই ফর্মুলা ইউজ করে তুমি জাস্ট সারফেস টেনশনটা ক্যালকুলেট করতে পারবে। আর স্পেসিফিক গ্র্যাভিটি বের করাটা সেটা খুব সহজ ব্যাপার, ওই স্পেসিফিক গ্র্যাভিটি বোতল দিয়ে করতে হয়। মানে তুমি ভিসকোসিটির ক্ষেত্রে একই রকম ভাবে করেছিলে স্পেসিফিক গ্র্যাভিটি বের করা, এক্ষেত্রে যেটা তোমাকে করতে হবে, স্পেসিফিক গ্র্যাভিটি বোতল দেওয়া থাকবে, সেটা ফাঁকা অবস্থায় ওজন করতে হবে, জল ভর্তি করে একবার ওজন করতে হবে, আর আননোন লিকুইডটাকে ভর্তি করে তোমাকে ওজন করতে হবে। এটাকে বের করতে পারলে তুমি সেখান থেকে জাস্ট মানে কোন একটা লিকুইড দিয়ে ভর্তি স্পেসিফিক গ্র্যাভিটি বোতলের ওজন মাইনাস ফাঁকা ওজন ডিভাইডেড বাই জল দিয়ে ভর্তি ওজন মাইনাস ফাঁকা ওজন, এই যে রেশিওটা, এই রেশিওটাই তোমার স্পেসিফিক গ্র্যাভিটি দিয়ে দেবে। তাহলে সেটা পেয়ে গেলে, আর জাস্ট এখানে এই স্টালাগমোমিটারটাকে ইউজ করে তুমি জাস্ট জল দিয়ে দেখলে এই টোটালটা পড়তে কতক্ষণ সময় লাগছে। এটা একবার করলে হবে না, অন্তত 3 বার করতে হবে। আর আননোন লিকুইডটা তুমি এটাকে ভালো করে রিঞ্জ করে দিলে, রিঞ্জ করে দিয়ে আননোন লিকুইড দিয়ে তোমার কতটা সময় লাগছে তোমাকে দেখতে হবে, দেখে জাস্ট সিম্পলি তুমি ইউজ করলে এইভাবে, মানে এই ফর্মুলা ইউজ করলেই তুমি জাস্ট রিলেটিভ সারফেস টেনশন বের করে ফেলতে পারবে। দেখো কোনো অসুবিধা হলো কিনা। ঠিক আছে? আর ক্যাপিলারি রাইজ মেথডটা আলাদা করে উল্লেখ করলাম না। ক্যাপিলারি রাইজের যে ফর্মুলাগুলো তুমি পেয়েছিলে, এই যে ক্যাপিলারি রাইজ সাইজের যে ফর্মুলা পেয়ে ধরো H = 2 গামা cos θ বাই রো জি আর,
এবার তুমি যদি ক্যাপিলারি এইচ কতটা হয়েছে সেইটা যদি মাপতে পারো, তাহলে সেইখান থেকে গামা অটোমেটিক্যালি মাপতে পারবে। নিউমেরিক্যাল প্রবলেম এরকম তোমার দেওয়া থাকবে যে ক্যাপিলারি রাইজ মেথডে ক্যাপিলারি রাইজ কতটা হয়েছে তোমায় বলে দিল, ডেনসিটি অফ দ্য লিকুইড বলে দিল, কন্ট্যাক্ট অ্যাঙ্গেল বলে দিল, রেডিয়াস অফ দ্য ক্যাপিলারি বলে দিল, সেখান থেকে তোমাকে সারফেস টেনশন ক্যালকুলেট করতে বললো। এই ফর্মুলা বের করে তুমি করে ফেলতে পারবে এটা। আর যদি স্ট্যালাগমোমিটার ইউজ করতে হয় তাহলে সেইখানে হচ্ছে তোমার জল দিয়ে, মানে জল দিলে তোমার এই কোন একটা গিভেন মার্ক থেকে এই গিভেন মার্ক পর্যন্ত এইটা পড়তে কতখানি সময় লাগছে, কতগুলো ড্রপ তৈরি হচ্ছে সেটা তুমি একবার কাউন্ট করে নেবে। যে আননোন লিকুইড যা সারফেস টেনশন বা যা রিলেটিভ সারফেস টেনশন আমাকে ক্যালকুলেট করতে বলেছে, তার জন্য একবার তোমাকে ড্রপটাকে কাউন্ট করে নিতে হবে। সেই দুটো ড্রপ যদি কাউন্ট করে ফেলো, তো সেইখান থেকে তুমি রিলেটিভ সারফেস টেনশন আর ওই টেম্পারেচার যদি জলের সারফেস টেনশন সাপ্লাই করে দেওয়া থাকে, তার মানে তুমি ওভারঅল মানে অ্যাবসলিউট সারফেস টেনশন অফ দ্য লিকুইড তুমি বের করে ফেলতে পারবে। দেখো ঠিক আছে, কোনো অসুবিধা আছে এটা? না স্যার, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যে জিনিসটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ সারফেস টেনশন। আচ্ছা, প্রথমে মলিকুলার পয়েন্ট অফ ভিউ থেকে একটা ব্যাপার দেখো। আমরা দেখেছিলাম যে সারফেস টেনশন কেন অ্যারাইজ করছে। সারফেস টেনশন অ্যারাইজ করছে, আগের দিন বলেছিলাম যে বাল্কে যে মলিকুলটা আছে সে সমস্ত দিক থেকে ইকুয়াল ফোর্স দিয়ে অ্যাট্রাক্টেড হচ্ছে, সেই জন্য কোনো আনব্যালেন্স ফোর্স নেই। কিন্তু সারফেসে যে মলিকুলটা আছে সে একটা নেট ডাউনওয়ার্ড ফোর্স ফিল করছে। আর এবারে সারফেসে মলিকুলটা নেট ডাউনওয়ার্ড ফোর্স ফিল করছে কেন? নেট ডাউনওয়ার্ড ফোর্সটাকে ফিল করছে তার কারণটা হচ্ছে যে তোমার এই যে বাল্কে মলিকুল মানে লিকুইড যে বাল্কে মলিকুলের সংখ্যা বেশি আর ভেপার ফেজে মলিকুলের সংখ্যা কম। সেখানে সারফেসের মলিকুলটা বাল্কের দিক থেকে বেশি ফোর্স দিয়ে অ্যাট্রাক্টেড হচ্ছে, ভেপার ফেজ দিয়ে কম ফোর্স দিয়ে অ্যাট্রাক্টেড হচ্ছে বলে সেই নেট একটা ডাউনওয়ার্ড ফোর্স ফিল করছে এবং যার জন্য সারফেস টেনশন বা সারফেস এনার্জিটা আসছে। ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো তোমার তুমি যদি করো মানে যদি টেম্পারেচার বাড়াও, তা টেম্পারেচার বাড়ালে কি হবে? টেম্পারেচার বাড়ালে হচ্ছে মোর অ্যান্ড মোর লিকুইড যদি ভেপার ফেজে যাচ্ছে, ভেপার ফেজে মলিকুলের সংখ্যা বেড়ে যাচ্ছে। ভেপার ফেজে মলিকুলের সংখ্যা যদি আস্তে আস্তে বাড়তে থাকে তাহলে কি হবে? তার মানে এই যে আনব্যালেন্স ডাউনওয়ার্ড ফোর্স যেটা ছিল সেই ফোর্সটা খাটালি কমবে। কমবে মানে হচ্ছে সারফেস টেনশনটা কমবে। সেই জন্য জেনারেল নলেজটা হচ্ছে এই যে উইথ ইনক্রিজিং টেম্পারেচার surface tension of a liquid decreases. এটা surface tension of a liquid decreases. আচ্ছা, যদি তোমার এমটা হচ্ছে আমার মোলার মাস হয় আর ভিটা হচ্ছে তোমার স্পেসিফিক ভলিউম হয়, স্পেসিফিক ভলিউম মানে যে ভলিউম পার গ্রাম আর কি, দেখো স্পেসিফিক ভলিউম হয়, তাহলে এম ভি এটা হচ্ছে মোলার ভলিউম। মোলার ভলিউমকে 2/3 দিয়ে মানে মোলার ভলিউম টু দি পাওয়ার 2/3 যদি করি তাহলে সেটা বেসিক্যালি কি সারফেস এরিয়ার সঙ্গে প্রপোর্শনাল হবে। তাহলে পার গ্রাম ভলিউমটা ভি আর মোলার মাস যদি এম হয় তাহলে এম আর এম ইন্টু ভি, সেটা হয়ে গেলে মোলার ভলিউম। এই মোলার ভলিউম টু দি পাওয়ার 2/3, তুমি দেখো না যে ভলিউমটা হচ্ছে আর কিউবের সঙ্গে প্রপোর্শনাল আর রেডিয়াসটা হচ্ছে আর স্কয়ার, এরিয়াটা হচ্ছে আর স্কয়ারের সঙ্গে প্রপোর্শনাল। তার মানে ভলিউম টু দি পাওয়ার 2/3 এর সঙ্গে প্রপোর্শনাল হচ্ছে তোমার এরিয়াটা। সেই জন্য ওই এম ভি টু দি পাওয়ার 2/3 একটা কোয়ান্টিটি, তাকে তুমি জাস্ট গামা দিয়ে যদি গুণ করে দাও, এইটাকে বলা হয় মোলার সারফেস এনার্জি। মোলার সারফেস এনার্জিটা ডিফাইন করা হচ্ছে এইরকম ভাবে, যদি কোনো একটা লিকুইড তুমি কনসিডার করছো কারণ মোলার মাসটা হচ্ছে এম, তার ভলিউমটা হচ্ছে ভি, তাহলে এম ভিটা হচ্ছে মোলার ভলিউম। এবারে মোলার ভলিউম টু দি পাওয়ার 2/3 এটা হচ্ছে মোলার সারফেস এরিয়ার মতো হচ্ছে, তাকে যদি তুমি গামা দিয়ে গুণ করে দাও তাহলে যেটা পাবে সেটা হচ্ছে মোলার সারফেস এনার্জি। আচ্ছা, যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে এই যে এই মোলার সারফেস এনার্জিটা যেটা এক্সপেরিয়েন্স, সেটা হচ্ছে এই যে মোলার সারফেস এনার্জি ডিক্রিজেস লিনিয়ারলি, এনার্জি ডিক্রিজেস
লিনিয়ারলি উইথ টেম্পারেচার। মোলার সারফেস এনার্জিটা মানে সারফেস টেনশনটা টেম্পারেচারের সঙ্গে কমছে, সেইটার তুলনায় মোর কোয়ান্টিটিভ এক্সপ্রেশন পাওয়ার জন্য জাস্ট করা হচ্ছে এটা মোলার সারফেস এনার্জিটা টেম্পারেচারের সঙ্গে লিনিয়ারলি ডিক্রিজ করছে। তুমি যদি প্লট করো ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আমি এম ভি টু দি পাওয়ার 2/3 ইন্টু গামা এইটাকে প্লট যদি করি টেম্পারেচারের রেসপেক্ট এবং টেম্পারেচার ডিগ্রি সেন্টিগ্রেডে যদি প্লট করি, তাহলে হচ্ছে এইটা তোমার জাস্ট কমছে, এরকম ভাবে কমছে। আর এবার কোথায় গিয়ে তোমার জিরো হবে, এটা হচ্ছে কোথায় গিয়ে তোমার জিরো হবে, এটা হচ্ছে কথা। তাহলে ইটোভস তিনি একটা ইকুয়েশন দিলেন, তিনি যেটা বললেন সেটা হচ্ছে যে এই গামা ইন্টু এম ভি টু দি পাওয়ার 2/3 এইটা হচ্ছে তোমার কে ইন্টু টিসি মাইনাস টি, এরকম একটা ইকুয়েশন দিলেন। দেখো তুমি যদি এই গামা ইন্টু এম ভি টু দি পাওয়ার 2/3 টি এর রেসপেক্টে প্লট করো, খুব সার্টেনলি এটা হচ্ছে লিনিয়ারলি কমবে এবং কোথায় গিয়ে এটা জিরো হবে, যখন টি ইকুয়াল টু টিসি, এই টিসিটাকে বলা হচ্ছে তোমার ক্রিটিক্যাল টেম্পারেচার। ক্রিটিক্যাল টেম্পারেচার তাহলে যেটা ইটোভাস বললেন, তিনি সারফেস এনার্জি বা মোলার সারফেস এনার্জি তার যখন টেম্পারেচার ডিপেন্ডেন্সটা দেখছেন, তিনি এরকম একটা এম্পিরিক্যাল ইকুয়েশন দিচ্ছেন যেটাকে বলা হয় ইটোভাস ইকুয়েশন। এই ইকুয়েশনে একটা ইকুয়েশন থেকে যেটা বুঝতে পারে যে টি যখন টিসি তখন বেসিক্যালি সারফেস টেনশনটা জিরো হয়ে যাচ্ছে। তাহলে এই টিসিটাই হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার, মানে অ্যাকর্ডিং টু ইটোভাস মোলার সারফেস এনার্জি becomes zero at critical temperature। কারণ কি হচ্ছে, ক্রিটিক্যাল টেম্পারেচারে যেটা দাঁড়াচ্ছে যে লিকুইড এবং তোমার ভেপার তাদের মধ্যে বেসিক্যালি কোনো ডিফারেন্স থাকছে না। হ্যাঁ, মানে লিকুইড ফেজে কতগুলো মলিকুল থাকছে, ভেপার ফেজে ঠিক এক্স্যাক্টলি ততগুলো মলিকুল থাকছে বলে যে সারফেসের মলিকুলটা লিকুইড ফেজ থেকে যে ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করা হচ্ছে, ভেপারের দিক থেকে এক্স্যাক্টলি সেই একই ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করছে। আর তখন বেসিক্যালি আমি বলবো কি যে সারফেসটাই আর এক্সিস্ট করে না ক্রিটিক্যাল টেম্পারেচারে, সারফেসটা এক্সিস্ট করছে না বলে তোমার সারফেস টেনশনটা ভ্যানিশ করে যাচ্ছে। তাহলে অ্যাকর্ডিং টু তাহলে কি বলা হলো না, টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে সারফেস টেনশন ডিক্রিজ করছে। কেমন করে ডিক্রিজ করছে, সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু ইটোভাস মোলার সারফেস এনার্জি, যেটা এখানে টেম্পারেচার লিনিয়ারলি ডিক্রিজ করছে এবং টি ইকুয়াল টু যখন টিসি হয়ে যাচ্ছে তখন মোলার সারফেস এনার্জিটা তোমার জিরো হয়ে যাচ্ছে। কিন্তু পরবর্তীকালে এক্সপেরিমেন্ট করে যেটা দেখা গেল, মানে ইটোভাসের সঙ্গে আরো দুজন, র্যামসে অ্যান্ড শিল্ড, এরা তারা মডিফাই করলেন, মডিফাইড ইটোভাস ইকুয়েশন। কে মডিফাইড করলেন, তারা যেটা দেখলেন দে ফাউন্ড দ্যাট যে মোলার সারফেস এনার্জি ভ্যানিশেস at 6 degree centigrade before the critical temperature। মানে ক্রিটিক্যাল টেম্পারেচার পৌঁছানোর আগেই কিন্তু তোমার সারফেস এনার্জিটা ভ্যানিশ করে যাবে, সারফেস টেনশনটা ভ্যানিশ করে যাচ্ছে। দে ফাউন্ড দ্যাট মোলার সারফেস এনার্জি ভ্যানিশেস at 6 degree centigrade before the critical temperature। মানে ব্যাপারটা কি বলছে, আমি যে ছবিটাকে এঁকেছিলাম যে এদিকে যদি আমি টি প্লট করি ইন ডিগ্রি সেন্টিগ্রেড, এদিকে হচ্ছে এম ভি টু দি পাওয়ার 2/3 ইন্টু গামাকে যদি প্লট করি, তাহলে এই যে জিনিসটা মানে এইখানে হচ্ছে তোমার টিসি আছে, এইটা হচ্ছে টিসি মাইনাস 6, যেখানে গিয়ে কিন্তু জিনিসটা ভ্যানিশ করে যাচ্ছে। তার মানে যখন ইকুয়েশনটা কি দাঁড়াবে, এম ভি টু দি পাওয়ার 2/3 ইন্টু গামা, সেটা হয়ে যাচ্ছে তোমার কে ইন্টু টিসি মাইনাস 6 মাইনাস টি। এইটা টিসি মাইনাস 6 মাইনাস টি, তার মানে পরিষ্কার দেখো টি ইকুয়াল টু যখন টিসি মাইনাস 6 হবে তখন হচ্ছে ওটা তোমার জিরো হয়ে যাবে। তাহলে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা বেসিক্যালি ইটোভাস ইকুয়েশনের উপরে র্যামসে এবং শিল্ডের মডিফিকেশন, এটাকে ইটোভাস র্যামসে শিল্ড ইকুয়েশন বলা হচ্ছে। এটা হচ্ছে ইটোভাস
র্যামসে সিল ইকুয়েশন। আর এখানে একটা কিন্তু বলে নিই, এই যে স্লোপটা এটা ক্যালকুলেট করা গেছে, এইটা স্লোপটা দাঁড়ায় হচ্ছে -2.1, এটা হচ্ছে স্লোপটা। আচ্ছা, এবারে এই যে ইকুয়েশন গুলো ভ্যালিড, মানে দিস ইকুয়েশনস আর ভ্যালিড when there is no association of the liquid। এটা তো হাইড্রোজেন বন্ডিং বা কোনো ডাইমারাইজেশন টাইমারাইজেশন ইত্যাদি যখন হচ্ছে না, তখন ইকুয়েশনটা সত্যি। ইফ দেয়ার ইজ অ্যান অ্যাসোসিয়েশন, ডাইমার টাইমার তৈরি হচ্ছে বা প্রচন্ড স্ট্রং হাইড্রোজেন বন্ডিং তৈরি হচ্ছে, দেন দিস ইকুয়েশন ইজ modified as xmv to the power 2/3 gamma equal to হয়ে যায় k into tc minus 6 minus t। এই হবে তো ইকুয়েশনটা, যেখানে x টা হচ্ছে জাস্ট নাম্বার অফ মলিকুলস ইন দ্য অ্যাসোসিয়েটেড লিকুইড। মানে ধর, যেমন ধর হাইড্রোজেন বন্ডিং করে দেখা গেল যে 3টে মলিকুল জুড়ে গেছে, জুড়ে গিয়ে তোমার ওভারঅল একটা জায়ান্ট মলিকুল তৈরি করছে, বা ডাইমারের ক্ষেত্রে 2টো মলিকুল জুড়ে গিয়ে তোমার একটা জায়ান্ট ডাইমার তৈরি করেছে। তাহলে এই যে কতগুলো মলিকুল জুড়ে যাচ্ছে, 2টো না 3টে না 4টে, এক্সটা হচ্ছে সেই সংখ্যাটা। তখন মোলার মাসটা যা সিম্পলি এম ধরলে হবে না, তাকে এক্স ইন্টু এম ধরতে হবে, এবং করসপন্ডিং মোলার সারফেস এনার্জি হচ্ছে এক্স এমভি টু দি পাওয়ার 2/3 ইন্টু গামা ধরতে হবে। এটা তাহলে এইটাই হচ্ছে তোমার বেসিক্যালি সারফেস টেনশন এন্ড টেম্পারেচার ডিপেন্ডেন্ট। তাহলে প্রথম কথা হচ্ছে যে টেম্পারেচার বাড়ালে সারফেস টেনশনটা কমে যায়, এবং টেম্পারেচার বাড়ালে সারফেস টেনশনটা কেমন করে কমে সেটা ইটোভস ইকুয়েশন দিয়ে ঠিক হচ্ছে। অ্যাকর্ডিং টু ইটোভস ইকুয়েশন, মোলার সারফেস এনার্জি বা সারফেস টেনশন ভ্যানিশ করে যাচ্ছে অ্যাট ক্রিটিক্যাল টেম্পারেচার। এটা এবারে যেটা কথা হচ্ছে যে বাস্তবে দেখা যায়, বা র্যামস এবং সিল তার আগে এটা দেখলেন যে ক্রিটিক্যাল টেম্পারেচারে পৌঁছানোর প্রায় 6 ডিগ্রি সেন্টিগ্রেড আগেই হচ্ছে তোমার এই সারফেস টেনশনটা বা সারফেস এনার্জিটা 0 হয়ে যায়। সেই জন্য তারা ইটোভস ইকুয়েশনকে মডিফাই করলেন, মডিফাই করে যেটা হলো এম ভি টু দি পাওয়ার 2/3 ইন্টু গামা ইকুয়াল টু কে ইন্টু টিসি মাইনাস 6 মাইনাস টি, এটা হয়ে যাচ্ছে। আর যদি কোনো অ্যাসোসিয়েশন থেকে থাকে, মানে ডাইমারাইজেশন তৈরি হয়েছে, টাইমারাইজেশন তৈরি হয়েছে, বা হাইড্রোজেন বন্ডিং হয়েছে, সেই ধরনের সিচুয়েশন তুমি যেটা দেখতে পাবে সেটা হচ্ছে যে তোমার ওই মানে মোলার যেটা মানে মোলার মাসটা, সেই মোলার মাসটা মডিফাইড হয়ে যাচ্ছে এমটা এক্স ইন্টু এম দিয়ে, এবং ইটোভস র্যামসের শিল্ড ইকুয়েশনটা এরকম ভাবে মডিফাইড হয়ে গেল এক্স এম ভি টু দি পাওয়ার 2/3 ইন্টু গামা ইকুয়াল টু কে টিসি মাইনাস 6 মাইনাস টি। আর এখানে স্লোপটা হচ্ছে -2.1 হয় এক্সপেরিমেন্টাল। ঠিক আছে, দেখো যা বললাম বোঝা গেল? ঠিক আছে, পরিষ্কার তো নাকি? হ্যাঁ স্যার। আর আমরা সারফেস টেনশন প্রায় শেষ করে ফেললাম, আর একটা টপিক বাকি আছে, সেইটার জন্য আবার একটু বেশি ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে বলে ওইটা এখন আজকে মানে এবেলা বললাম না, ওটা মানে কোন একটা সময় কালকে বা পরশু একটা সময় বের করে আমি বলে দেবো। সেটা হচ্ছে ভেপার প্রেশার ওভারে কার্ভ সারফেস, সেখান থেকে কেলভিন ইকুয়েশন। ভেপার প্রেশার ওভারে কার্ভ সারফেস, সেখান থেকে কেলভিন ইকুয়েশন, সেই পার্টটাকে বাদ দিয়ে কিন্তু বাকি পার্টগুলো আমরা করে ফেলেছি। হ্যাঁ, বুঝেছো? দেখো কারো যদি কোনো অসুবিধা থাকে বলো। স্যার এই কন্ডিশনাল স্প্রেডিং ওভার ওই বিটা ফেজ ওভার দ্য আলফা ফেজ, ওখানে অনেক সময় অনেক বই হ্যাঁ বলো, দেখেছি ওই ডিজিট ফর্মে লেখা আছে, কি ফর্মে? ওই হ্যাঁ ফর্মে লেখা আছে। হ্যাঁ, ওই ডিজিটা না তুমি ভুলে যাও। মানে আমি যেহেতু থার্মোডাইনামিক্স এখনো হয়নি, থার্মোডাইনামিক্স না মানে যেহেতু হয়নি, সেই জন্য আমি ওই রকম ভাবে ইচ্ছা করে বলেছি। মানে আমি থার্মোডাইনামিক্সটাকে দিয়ে আমার বইও আমি করে দিয়েছি ওটা। আসলে যেটা হয়, না হ্যাঁ যেটা বলছিলাম, যে যেটা তোমার হয় যে ধরো যদি স্প্রেড করে, ঠিক আছে, যদি স্প্রেড করে তার মানে কি কন্ট্যাক্ট এরিয়াটা বাড়বে। ঠিক আছে, তাহলে এবারে কথাটা হচ্ছে যদি কোনো একটা লিকুইড আর একটা লিকুইডের উপর স্প্রেড করে, তাহলে
কন্ট্যাক্ট এরিয়াটা বাড়বে এবং কন্ট্যাক্ট এরিয়াটা বাড়ার জন্যে তোমার গিবস এনার্জিটা কমে। সেখানে স্প্রেডিং কোফিশিয়েন্ট এই যে জিনিসটা, স্প্রেডিং কোফিশিয়েন্ট একটা টার্ম তুমি জাস্ট ইন্ট্রোডিউস করে দিতে পারো। স্প্রেডিং কোফিশিয়েন্টটা হচ্ছে দাঁড়াও এক সেকেন্ড, তোমাকে স্যার দেখাচ্ছি। ওয়ার্ক ডান আর হ্যাঁ বলো বলো। জিভস ফ্রি এনার্জি তো এক্স্যাক্টলি মানে এক জিনিস নয়। ওয়ার্ক ডান আর জিভস ফ্রি এনার্জি হ্যাঁ মানে আসলে ওই যে গিবস এনার্জির সঙ্গে ওয়ার্কের যে সম্পর্কটা সেটা থার্মোডাইনামিক্সে পাবে। তুমি বলা হয় যে ডিক্রিজ ইন গিবস এনার্জি, হ্যাঁ সেইটা হচ্ছে ম্যাক্সিমাম নন পিভি ওয়ার্ক সেটা হয়। এবারে ব্যাপারটা মানে বুঝলে না, নন পিভি ওয়ার্ক মানে হচ্ছে যে গ্যাসের ক্ষেত্রে যখন ওয়ার্কটা হয় সেই ওয়ার্কটা পিভি টাইপের ওয়ার্ক হয়। সেই পিভি টাইপের ওয়ার্কটাকে বাদ দিয়ে হ্যাঁ বাকি যে টাইপের ওয়ার্কগুলো হবে সেটা রিভার্সেবল প্রসেসে যদি হয় তাহলে সেই ওয়ার্কের চেঞ্জটা সেটাই বেসিক্যালি তোমার ডিক্রিজ ইন গিবস এনার্জির সঙ্গে সমান হয়। হুম, এবারে সেই জন্য অনেক সময় যেটা করে লোকে, যে ধরো একটা তোমার সারফেস আছে, সেখানে তুমি একটা লিকুইড রেখেছো, এবার লিকুইডটা তোমার স্প্রেড করছে, স্প্রেড করা মানে কি এরিয়াটা বেড়ে যাওয়া। এবারে যদি এমন হয় যে এরিয়া যে বাড়ছে, হ্যাঁ মানে এরিয়া বাড়ার জন্য যে গিবস এনার্জির চেঞ্জটা, তার যে ডিক্রিজটা সেইটাকে জাস্ট ফাই দিয়ে লোকে এক্সপ্রেস করছে। মানে এইটা দিয়েও তোমার স্প্রেডিং কোফিশিয়েন্টটাকে ডিফাইন করা হয়। এই স্প্রেডিং কোফিশিয়েন্টটা অনেকে এইরকম ভাবে ডিফাইন করে, সেটা হচ্ছে ডিক্রিজ ইন গিবস এনার্জি ডিউ টু ইনক্রিজ ইন কন্ট্যাক্ট এরিয়া। তাহলে যখন তোমার কোনো একটা সাবস্টেন্স মানে লিকুইডের উপরে লিকুইডই হোক বা কোনো একটা সলিডের উপরে লিকুইড হোক, যখন তুমি জাস্ট করবে মানে একটা লিকুইড যখন তুমি দেবে, যদি স্প্রেড করে তখন কি হবে, স্প্রেড করা মানে হচ্ছে যে কন্ট্যাক্ট এরিয়াটা বাড়বে, মানে এই পয়েন্টটা যে সরে যাচ্ছে মানে কন্ট্যাক্ট এরিয়াটা আস্তে আস্তে বাড়ছে। তাহলে কন্ট্যাক্ট এরিয়া বাড়লে যে গিবস এনার্জি যে ডিক্রিজটা করছে সেইটাকে লোকে যে স্প্রেডিং কোফিশিয়েন্ট এইভাবে ডিফাইন করছে। আর এবারে দেখো যদি ফাইটা গ্রেটার দ্যান 0 হয়, তার মানে কি, এটা ইমপ্লাই করবে ডিজি বাই ডিএটা লেস দ্যান 0। তার মানে কি, তার মানে হচ্ছে যে উইথ ইনক্রিজ ইন কন্ট্যাক্ট এরিয়া গিবস এনার্জি ডিক্রিজেস। মানে ডিজি বাই ডিএ লেস দ্যান 0 মানে উইথ ইনক্রিজ ইন কন্ট্যাক্ট এরিয়া গিবস এনার্জি ডিক্রিজেস, আর কন্ট্যাক্ট এরিয়া বেড়ে যাওয়া মানে হচ্ছে স্প্রেড করে যাওয়া, আর গিবস এনার্জি কমে যাওয়া মানে প্রসেসটা স্পন্টিনিয়াস প্রসেস। তাহলে এটা কি ইমপ্লাই করবে যে 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 ওয়ান সাবস্টেন্স উইল স্পন্টিনিয়াসলি স্প্রেড ওভার আদার সাবস্টেন্স। এই যে আমার কন্ডিশন অফ স্প্রেডিং, আমি জাস্ট ফাইটা পজিটিভ বলে দিয়ে মানে স্প্রেডিং কোফিশিয়েন্টটা তুমি ওয়ার্ক অফ অ্যাডেশন ওয়ার্ক অফ কোহেশন দিয়েও তুমি বুঝতে পারো, অথবা গিবস এনার্জি দিয়েও তুমি বুঝতে পারো। তাহলে যেটা কথা হচ্ছে, যখন স্প্রেড করবে তখন বেসিক্যালি এই কন্ট্যাক্ট এরিয়াটা বাড়তে হবে। কন্ট্যাক্ট এরিয়া বাড়ার জন্য যদি গিবস এনার্জিতে কমে, যে কোনো প্রসেসের ক্ষেত্রে গিবস এনার্জিতে কমে যাওয়া মানে হচ্ছে পুরো ব্যাপারটাই কিন্তু করবে at কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার। হ্যাঁ, টেম্পারেচার প্রেসারটাকে কনস্ট্যান্ট রেখে সবটাই করবো, যে টেম্পারেচার প্রেসারটাকে কনস্ট্যান্ট রেখে। টেম্পারেচার প্রেসারকে কনস্ট্যান্ট রেখে গিবস এনার্জি কোনো একটা প্রসেসের ক্ষেত্রে কমে যাওয়া মানে প্রসেসটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস। তাহলে এরিয়া বাড়ালে যদি গিবস এনার্জিটা কমে যায় তখন এই জিনিসটা তোমার নেগেটিভ, এই জিনিসটা নেগেটিভ মানে ফাইটা তখন পজিটিভ হয়ে যাচ্ছে, তখন সে স্প্রেড করবে। আবার উল্টো দিকে ফাইটা যদি লেস দ্যান 0 হয়ে যায় তাহলে ডেল জি বাই এগুলো ডেল লিখতে হবে, তখন যদি পার্সিয়াল ডেরিভেটিভ ফর্মে করো ডেল জি লিখতে হবে, তখন হচ্ছে ডেল জি বাই ডেল এ at constant temperature pressure, এটা গ্রেটার দ্যান 0 হবে। এটা ফাইটা যদি লেস দ্যান 0 হয় তাহলে ডেল জি বাই ডেল at constant temperature pressure সেটা গ্রেটার দ্যান 0 হবে। ঠিক আছে, এটা গ্রেটার দ্যান 0 হবে। তখন কি হবে, তখন হচ্ছে তারা স্প্রেড করবে না, নো স্প্রেডিং। ঠিক আছে, এটা তাহলে এইভাবেও আরেকটা বলার রাস্তা আছে আর কি। এবারে আমি ওই বারবার যেটা বলছিলাম, তাহলে এই যে এরিয়া চেঞ্জের জন্য গিবস এনার্জি চেঞ্জটা কি হবে সেইটা তোমাকে বের করতে হয়। বের করতে একটা ফান্ডামেন্টাল ইকুয়েশন আছে। ফান্ডামেন্টাল ইকুয়েশন হচ্ছে গিবস এনার্জি চেঞ্জটা, টেম্পারেচার চেঞ্জটা হচ্ছে মাইনাস এস ডিটি হয়, মাইনাস এস ডিটি প্লাস ভিডিপি। প্রেসার ভলিউমের চেঞ্জের জন্য যে চেঞ্জটা সেটা ভিডিপি হয়। তার সঙ্গে এক্ষেত্রে একটা পিওর সাবস্টেন্স যদি হয় গামা ইন্টু ডিএ এরকম একটা পার্ট তোমার থাকে,
যেখানে গামা ডিএটা হচ্ছে জাস্ট এইটা হচ্ছে তোমার সারফেস টেনশনের জন্য অ্যারাইজ করছে আর কি। এটা হচ্ছে পিওর সাবস্টেন্সের জন্য। আর তার সঙ্গে আরো কিছু অ্যাডিশনাল টার্ম থাকতে পারতো যদি একটা ভেরিয়েবল কম্পোজিশন বা ওপেন সিস্টেম তুমি কনসিডার করতে। তাহলে এরকম একটা ফান্ডামেন্টাল ইকুয়েশন আছে আর কি। এইখান থেকে তোমাকে আস্তে 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 ডেভেলপ করতে হবে। যদি গিবস পেনাল্টির টার্মসে বলা থাকে শুধু এইটুকু মনে রাখো যে স্প্রেডিং কোএফিশিয়েন্ট বাই ডেফিনেশন হচ্ছে মাইনাস ডেল জি বাই ডেল এ অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার। আর ফাইটা পজিটিভ না নেগেটিভ সেই মতো করে স্প্রেড করবে কি করবে না আমি বলেছি না, সেটাকে তুমি জাস্ট এই এরিয়া বাড়ালে গিবস পেনাল্টি কমবে না বাড়বে তার মতো করে তুমি বলবে যে স্প্রেড করছে কি করছে না। ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে স্যার। হ্যাঁ আর কিছু? স্যার হ্যাঁ বলো। স্যার সোপ আর NaCl এই সমস্ত যদি আমি কোথাও অ্যাড করি তাহলে হ্যাঁ। সারফেস টেনশন যে চেঞ্জ হচ্ছে সেটা কি করে ব্যাখ্যা করব? ও সেইটা কিন্তু এখন নেই, এটা হচ্ছে এটা আমাদের খুব ভালো করে আছে, এটা গিবস হেলমোজ সরি মানে যে বলে কি বলে ওটা একটা ইকুয়েশন হচ্ছে তোমার ওই যে অ্যাডজর্পশন আইসোথাম আছে। হ্যাঁ, অ্যাডজর্পশন আইসোথাম আমাদের দেখবে মানে পরে পরে পড়ানো হবে যে অ্যাডজর্পশন আইসোথাম হচ্ছে তোমার যখন গ্যাস হচ্ছে সলিডে অ্যাডজর্ব করে তার মতো করে তিনটে অ্যাডজর্পশন আইসোথাম আছে। একটা হচ্ছে ল্যাংমুর অ্যাডজর্পশন আইসোথাম, একটা ফেনরিক অ্যাডজর্পশন আইসোথাম, একটা বিটি অ্যাডজর্পশন আইসোথাম। আর একটা হচ্ছে করে একটা সলিড যখন লিকুইড সারফেসে অ্যাডজর্ব করে তখন তার জন্য গিবস অ্যাডজর্পশন আইসোথাম বলে একটা জিনিস আছে। সেইখানে তোমাকে এটাকে আলোচনা করতে হবে। বেসিক্যালি সোডিয়াম ক্লোরাইড বা পটাশিয়াম ক্লোরাইড ইত্যাদি অ্যাড করলে সারফেস টেনশনটা বেড়ে যায়, আবার উল্টো দিকে ডিটারজেন্ট বা সোপ ইত্যাদি অ্যাড করলে সারফেস টেনশনটা কমে যায়। তার যে লজিক বা মেকানিজম বা ইত্যাদিগুলো সেইটা হচ্ছে এই পিওর যে সারফেস টেনশন তার ক্যাটাগরির মধ্যে পড়ে না, ওটাই অ্যাডজর্পশন আইসোথার্মের মধ্যে পড়ে। ওটা তোমাদের সিলেবাসে এখন নেই তো, ওটা অ্যাডজর্পশনের মধ্যে থাকবে। আছে গিবস অ্যাডজর্পশন আইসোথার্ম কি আছে তোমাদের সিলেবাসে? নেই। মানে যেটা হয়, না স্যার। হ্যাঁ যেটা হয় তোমার মানে লজিকটা হচ্ছে এরকম যে যে যদি সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড ইত্যাদি তুমি জলে অ্যাড করো তাহলে তাদের একটা স্ট্রং অ্যাফিনিটি আছে, বাল্কে থাকবে। সোডিয়াম ক্লোরাইড বা পটাশিয়াম ক্লোরাইড যদি বাল্কে থেকে যায় তাহলে বাল্কের কনসেন্ট্রেশনটা বেড়ে যাচ্ছে। তো বাল্কের যখন কনসেন্ট্রেশনটা বেড়ে যাচ্ছে না তখন যেটা হবে যে ওই সারফেস থেকে মলিকুলগুলো বাল্কের দিকে চলে যেতে চাইবে। সারফেস থেকে মলিকুলগুলো বাল্কের দিকে চলে যেতে চাইলে তখন সারফেস টেনশনটা বেড়ে যাবে। আর উল্টো দিকে ধরো একটা অর্গানিক কোন একটা সাবস্টেন্স সোপ বা ডিটারজেন্ট ইত্যাদি তুমি যদি ইউজ করো তারা কি হচ্ছে সারফেসে ভেসে থাকে। মানে ওর তো একটা পোলার হেড আছে যেটা জলের মধ্যে থাকতে চায় কিন্তু অ্যাট দ্য সেম টাইম একটা হাইড্রোফোবিক পার্ট থাকে, সেটা হচ্ছে তোমার সারফেসে থেকে যেতে চায়। সারফেসে যদি থেকে যেতে চায় তাহলে সারফেসটা কি আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। সারফেসে পরিমাণ বেশির বদলে তখন মানে সারফেসে কমের বদলে তখন সারফেসের পরিমাণটা বেশি আছে। তো যখন সারফেসের পরিমাণটা বেশি থাকবে তখন হচ্ছে তোমার সারফেস টেনশনটা হচ্ছে প্রচন্ড কমে যাবে। ঠিক আছে, তাহলে এই ধরনের সাবস্টেন্সকে অনেক সময় বলা হয় সারফেস অ্যাক্টিভ এজেন্টস বলা হয় অনেক সময় আর কি। সারফেস অ্যাক্টিভ এজেন্টস, হ্যাঁ এইটা ঠিক আছে, সারফেস অ্যাক্টিভ এজেন্ট থাকে। ঠিক আছে। সেটা আমরা ওই খুব ভালো করে পড়বো কিন্তু পরে, মানে আমাদের পড়ার স্কোপ আছে, মানে এটা আমাদের সিলেবাসে আছে। সেখান থেকে মাইসেলাইজেশন, ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশন ইত্যাদি নিয়ে কিন্তু অনেক কথাবার্তা বলা আছে। ওইটা একটা সেপারেট মানে 2-3টে ক্লাসের গল্প আর কি। সেটাই সারফেস টেনশনের মধ্যে নেই, ওটা অ্যাডজর্পশনের মধ্যে থাকবে। হুম, আর কিছু? ঠিক আছে।